এসএসসি পরীক্ষা 2027 এবং 2028 সকল শিক্ষার্থী তোমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায় 4 অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টিকে একেবারে প্রথম থেকে অর্থাৎ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করব এবং এটা আমাদের একটা প্রিমিয়াম কোর্সের একটি ক্লাস, তাহলে বুঝতেই পারছো যে এটা কতটুকু অ্যাডভান্স হতে পারে। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যারা সায়েন্স নিয়েছো তাদের জন্য কাজ ক্ষমতার শক্তি এই অধ্যায়টা খুব পরিমাণ ইম্পর্টেন্ট। শর্ট সিলেবাসে থাকলে এই অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন থাকে, ফুল সিলেবাস থাকলেও কোনো বছরই 1টা থেকে 2টা প্রশ্ন আসা মিস করেই নেই। অর্থাৎ 4টা সৃজনশীল প্রশ্ন থেকে 1টা সৃজনশীল বা 2টা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকেই আমরা কমন পেতে পারি। কিন্তু অধ্যায়টা যেহেতু একটু জটিল, তাই আমাদের সব কিছু একবারে প্রথম থেকে বুঝতে হবে, মানে একবারে বেসিক থেকে, যে কাজ কি, কেন, কোন সূত্র প্রয়োগ করব, মাটির দিকে চললে কাজ কোনটা করব, আকাশ বরাবর যদি চলে সেই ক্ষেত্রে আমরা কাজ কোনটা করব, এটা আমাদের বুঝতে হবে। তো এই ক্লাসে আমরা কি শিখবো, আমরা অবশ্যই এটা তো বুঝলাম যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা কেন করব, কেন এত বড় একটা ক্লাস আমরা করব, তো এই জিনিস আমাদের জানা লাগবে না। তো এই ক্লাসটা করবা এই জন্য, কারণ এই ক্লাসটায় আমি তোমাদের সর্বপ্রথম যে জিনিসটা শেখাবো বেসিক এমনভাবে শেখাবো যেন যে কোনো এমসিকিউ, যে কোনো সিকিউ দেখলে তুমি প্রশ্নটাকে শনাক্তকরণ করতে পারো, কোন সূত্র বসাবা সেটা বুঝতে পারো এবং সেখানে কোন মান বসাবা সেটা বুঝতে পারবা। যদি বেসিক না বোঝো তাহলে তুমি কোন সূত্র ইউজ করবে এটা জানবা না, এক এক সময় এক এক সূত্র ইউজ হবে, গাইড দেখে কনফিউশন হয়ে যাবা। তো এই জন্য তোমার বেসিকটা বোঝা ইম্পর্টেন্ট, প্রশ্নটা ধরার জন্য এবং সূত্রটা বসানোর জন্য বেসিক লাগে। এবং এরপরে আমাদের যেটা কাজ থাকবে, যেটা আমাদের মেন কাজ, বিগত মিনিমাম 5 বছর, বাট আমরা এখানে 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ সিকিউ প্রশ্নগুলো রেখেছি, যেগুলো আমরা সমাধান করব এবং এই সৃজনশীল প্রশ্ন থেকে একবারে হুবহু কমন আসবে পরীক্ষা কেন্দ্রে, এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো চান্সই নেই। ঠিক আছে, এর পাশাপাশি আমরা শিখব বিগত 15 বছরের অ্যানালাইসিস এমসিকিউ এবং গত বছরের যেই এসকিউগুলো আসছে সেগুলো পড়ব, যেন আমরা এই অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক না কেন আমরা তার জন্য উত্তর করতে পারি। ঠিক আছে, এখন তো আমরা বুঝতে পারলাম যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এইভাবে শিখতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম বেসিক থেকে শুরু করি। বেসিক জিনিসটা কি? বেসিক হলো আমাদের প্রথম হলো কি কাজ। এখন ভাইয়া কাজ কি? কাজ বাস্তব জীবনে যে কাজ এবং পদার্থবিজ্ঞানে যে কাজ, এটার মধ্যে অনেক তারতম্য আছে, অনেকটাই ভিন্ন। কেন? অনেকে বলবো ভাইয়া কাজ তো কাজই। যেমন ধরো আমরা যদি বলি যে আমি কম্পিউটারে বসে ধরো কোনো একটা ডকুমেন্টের কাজ করছি বা প্রেজেন্টেশন একটা কাজ করছি, আমি কিন্তু কাজ করতেছি, এটা কিন্তু ভাষা নিয়ম অনুসারে আমি কাজ করছি। আবার গার্মেন্টসে যে সকল শ্রমিক রয়েছে তারা কিন্তু বেতন পায় মাসে না, তো শ্রমিকরা কী করে, এক জায়গায় বসে থেকে তারা কিন্তু মেশিন চালায় এবং মান্থলি একটা প্রফিট তাদের আসে। তো এটা কিন্তু একটা কাজ কিনা। তারপরে যারা গ্রাম অঞ্চলে যারা রয়েছে, গ্রাম অঞ্চলে তোমার মাটি কাটে, তো এরকম বেশ কিছু কাজ তারা করে। এখন প্রশ্ন হলো এগুলো কি আসলেই কাজ? সেক্ষেত্রে উত্তর হলো না, পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কাজ না। এখন অনেকে বলবো ভাইয়া এটা আবার কি, যদি কাজ নাই হয় তাহলে কি টাকা পাইতো? গার্মেন্টসের শ্রমিক যায়, সে যদি কাজ না করতো মালিককে তাকে বেতন দিত না। তাহলে ওই ঠিক আছে, বাস্তব ভাষায় ওটা কাজ, বাট পদার্থবিজ্ঞানের ভাষায় ওটা কাজ না। তাহলে কথা হলো পদার্থবিজ্ঞানের ভাষায় আবার কোনটা কাজ, এটা জানা ইম্পর্টেন্ট, যে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনটা কাজ। তো দেখো, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বুঝতে হলে আমাকে আগে কাজের সংজ্ঞা বুঝতে হবে, মানে কাকে বলে কাজ, কাকে বলে। বলা হয়েছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, মানে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করতে হবে। বল জিনিসটা কি আমি অধ্যায় 3 তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে, তার মানে কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করে। তাহলে কাজ ডাব্লু সমান কি? প্রযুক্ত বল বলতে এফ দ্বারা প্রকাশ করে, যেটা আমরা অধ্যায় 3 শিখেছি। এবং বলের দিকে সরণকে এস দ্বারা প্রকাশ করে, যেটা আমরা অধ্যায় 2 শিখেছি। এবং এর গুণফল মানে না দিলেও চলবে, তার মানে কাজ ডাব্লু সমান এফএস। এখন কথা হলো সবসময় কি এফএস? অ্যাকচুয়ালি কাজের যে মেন সূত্র সেটা হলো এফএস কস থিটা। কাজের যে মেন সূত্র সেটা হলো এফএস কস থিটা, কিন্তু এটা তোমাদের ব্যবহার নাই আপাতত। কেন? কারণ তোমরা ছোট এখনও, তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা এবং ভাইয়াকে যখন পাবা দেখবা কাজের আরও অনেক বিস্তারিত বলতেছি, বাট তোমাদের এখানে এক ধরনের কাজ নিয়েই কথা বলা আছে, সেটা হলো ধনাত্মক কাজ। তো তার মধ্যে আবার 2টা ক্যাটাগরি থাকে। কোনো একটা মানুষ ধরো এইভাবে যাচ্ছে, যে এটা রাস্তার উপর দিয়ে তুমি কোনো একটা চলাচল করতেছো, সেক্ষেত্রে কাজ ডাব্লু সমান এফ এস। আবার যদি কোনো একটা কাজ যদি উপর থেকে নিচে হয় বা নিচ থেকে উপরের দিকে হয়, তাহলে এই ক্ষেত্রে হয় কাজ ডাব্লু সমান, তখন কিন্তু এফ এস হয় না, তখন হয় এফ এইচ, কারণ এইভাবে হলো উচ্চতা। এখন এই 2টার মধ্যে ডিস্টেন্স কি আমরা যদি খেয়াল করি, আমরা এই নিচের লাইনে কিন্তু এফ সমান কি জানি, এম এ, আর এখানে এস, তার মানে কাজ ডাব্লু সমান এম এ এসও হতে পারে। আর এই ক্ষেত্রে কি দাঁড়ায়,
এক্ষেত্রে আমরা যদি বলি এফ সমান সমান তখন তো এম এ হয় না, কারণ আমরা জানি যে যখন একটা বস্তু নিচ থেকে উপর দিকে উঠবে বা উপর থেকে নিচে বসবে সেক্ষেত্রে এস এর পরিবর্তে এইচ লেখা যায় এবং এর পরিবর্তে জি লেখা যায়। অধ্যায় 2-এ এটা আমরা বিস্তারিত বুঝিয়েও দিয়েছি। এবং কার মান কত হয়, যেমন নিচ থেকে যদি তুমি কোনো বস্তুকে উপরের দিকে মারো তখন এটার মান আসে, মানে জি এর মান আসে -9.8 ms ইনভার্স 2। আবার উপর থেকে কোনো একটা বস্তুকে যদি মারো সেক্ষেত্রে জি এর মান আসে হলো তোমার কত 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, দুই রকম, যে নিচ থেকে কোনো একটা বস্তুকে মারলে জি এর মান -9.8, উপর থেকে নিচে মারলে সেক্ষেত্রে 9.8। আর সূত্র এফ সমান সমান কি এম এ, বাট এম এর জায়গায় লেখা জি তারপর এইচ। তার মানে মেনলি আমাকে সূত্র জানতে হবে এটা, যে কাজ ডাব্লিউ সমান সমান এফ এস। একটা এটা কখন চলবে, এই কাজটার সূত্র আমরা কখন বসাবো, যখন কোনো কিছু মাটি বরাবর চলবে বা মাটিতে কোনো কাজ সংঘটিত হবে সেক্ষেত্রে এফএস। আর যদি এই উপর নিচের কোনো কাহিনী ঘটে বা মানে উপর থেকে নিচে নিচ থেকে উপরে এরকম কিছু হয় সেক্ষেত্রে ডাব্লিউ সমান সমান আমরা সূত্র ইউজ করবো এমজিএস। এই হলো কাজের মোটামুটি দুইটা সূত্র এবং লাগবে। এবং তোমাকে জানতে হবে যে কাজ নিচ থেকে উপরে হতে পারে, উপর থেকে নিচে হতে পারে। যেমন ধরো আমি এখানে ধরলাম যে এখানে 2 কেজি ভরের একটি বস্তুকে উপর থেকে নিচে ফেলাইলাম, ঠিক আছে, উপর থেকে নিচে, এবং এখান থেকে আমার বিল্ডিংয়ের উচ্চতা 20 মিটার। এটা আমি ধরে নিলাম যে আমি এখান থেকে 20 মিটার উপরে একটা বিল্ডিংয়ে আছি, বিল্ডিংয়ে 2 কেজি ভরের একটি বস্তুকে উপর থেকে নিচে ফেলাইছি। তাহলে আমার কাজ কত, এম এর মান হলো কত কেজি, 2 কেজি ভরের একটা বস্তুকে ফেলাইছি। যেহেতু উপর থেকে নিচে ফেলাচ্ছি তাহলে জি এর মান হলো 9.8 আর গুণন এইচ, উচ্চতা আমি কত উচ্চতায় আছি, আমি আছি 20 মিটার উচ্চতায়, তাহলে গুণন হলো 20। তাহলে গুণ করলে আসতেছে কত, আমি যদি হিসাব করি, আমি তোমাদের একবারে টোটালি ম্যাথ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যেন তোমাদের কোনো সমস্যা না হয়। গুণন 9.8 গুণন 9.8 গুণন 20, তাহলে তোমার আসতেছে যদি ক্যালকুলেশনে বলো কত, 392, 300 না কত এটা, হ্যাঁ 392 জুল। কাজের একক হলো জুল। কেন আমি একক আর মাত্রা নিয়ে কথা বলতেছি। এখন ধরো এই সেম কাজ আমি করতেছি যে 2 কেজি ভরের একটি বস্তুকে নিচ থেকে উপরের দিকে মারতেছি, 2 কেজি একটি ভরের বস্তুকে নিচ থেকে উপরের দিকে মারতেছি, তখন কি যাবে, জি এর মান হবে মাইনাস, নিচ থেকে উপরে মারলে জি এর মান মাইনাস, তখন কি মাইনাস। তার মানে কাজ দুই রকম হয়, কাজ পজিটিভ হতে পারে, আবার কাজ কি হতে পারে নেগেটিভ। উপর থেকে নিচে মারলে পজিটিভ, নিচ থেকে উপর মারলে কি নেগেটিভ। তার মানে আমরা যদি বলি কাজ কত প্রকার, সেক্ষেত্রে উত্তর আসবে কি কাজ 2 প্রকার। কত প্রকার, কাজ 2 প্রকার। তো আমি এগুলোকে যদি একটু মুছে এখন আমি একটু তোমাকে বুঝাই, তাহলে আমাদের কাজ আসলো, আমাদের নিয়ম অনুসারে কাজ 2 প্রকার। এক ধনাত্মক কাজ আর 2 ঋণাত্মক কাজ। ঠিক আছে, শুধু ধনাত্মক ঋণাত্মক না, কাজ ঋণাত্মক ছাড়াও হতে পারে, শূন্য কাজও হয়, কিন্তু তোমাদের বইয়ে এত কিছু বিস্তারিত বোঝানো নাই। তোমাদের বই এবং তোমাদের পরীক্ষার জন্য দরকার হলো ধনাত্মক কাজ, শুধু ধনাত্মক, মানে ঋণাত্মকের প্রয়োজন নাই। তো আমরা এখন ধনাত্মক কাজে শিখব। তবে কাজ শেখার জন্য কয়েকটা জিনিস জানতে হয়, যেমন কাজের সূত্রের সাথে সাথে আমাদের জানতে হয় কাজের একক কী, কাজের মাত্রা কী, এগুলো আমাদের জানতে হয়। নাইলে আমরা অঙ্কটা করার পরে কি একক বসাবো এটা জানবো না। যেমন আমি কিছুক্ষণ আগে কাজের একক জুল বসাইলাম, কাজের যে শুধুমাত্র একটাই একক তা কিন্তু না, কাজের 3টা একক আছে, কোনটা কখন বসাবো। তো চলো সেটা একটু দেখি। তো আমরা এখন শিখবো শুধু ধনাত্মক কাজ শিখবো, যেহেতু তোমাদের বইয়ে তার বাইরে নাই। আচ্ছা, তো কাজের একক যদি বাই করতে চাই, একক বাই করতে হলে আমার যেমন হলো এফ, এফ মানে হলো মানে বল, বলের একক কি নিউটন। এস, এস মানে হলো স্মরণ, স্মরণের একক কি মিটার। তার মানে কাজের একক নিউটন মিটার হতে পারে। এবং এই নিউটন, এখানে ইনভার্সটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমি লিখছি কিন্তু অ্যাকচুয়ালি আমি লিখি নেই, নিউটন মিটার, হয়েছে। এই এককটাকে আমরা জুল বলি, নিউটন মিটারকে আমরা কি বলি, জুল। এবং এই জুলই হলো কাজের আসলে প্রকৃত একক। কাজের এসআই একক হলো জুল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়। শুধুমাত্র যে এইটাই কাজের একক এমন না, তাহলে কয়টা একক হলো, এইটা একটা একক, এইটা মেন একক, আর একটা একক হতে পারে। যেমন হলো আমি তোমাকে এখানে দেখাচ্ছি, কাজ ডাব্লিউ সমান সমান কি এফ এস, এফ সমান সমান কি এম এ এর এস, এম, এম মানে কি ভর, ভরের একক কেজি, এ মানে ত্বরণ, ত্বরণের একক হলো এম এস ইনভার্স 2, যেগুলো অধ্যায় 2 বিস্তারিত আলোচনা করা আছে। এস মানে হলো স্মরণ, স্মরণের একক মিটার, মানে কাজের একক এম, কেজি, এম এম করলে কি হয় এম স্কোয়ার, এস ইনভার্স 2, তাহলে কাজের একক কিন্তু এইটাও একটা কাজের একক। তাহলে কাজের একক হলো 3টা, মেন একক হলো জুল, আমরা জুল দিয়েই কাজ করব। আরেকটা হতে পারে নিউটন মিটার, আরেকটা হতে পারে কেজি মিটার স্কোয়ার পার ইনভার্স 2। তাহলে এই হলো আমাদের মোটামুটি কিসের কাজের একক। এখন
কাজের মাত্রা কত, এটা প্রশ্ন আসে, কাজের মাত্রা নির্ণয় করো, বলের মাত্রা নিচের কোনটি, কাজের মাত্রা নিচের কোনটি, ক্ষমতার মাত্রা নিচের কোনটি, এরকম প্রশ্ন বিগত সালে ভরি ভরি আসছে এমসিকিউতে। ঠিক আছে, তো মাত্রা যদি বাই করতে চাই আমি চাইলে এগুলোতে যে কোনো একটা একক থেকেই করতে পারি, আমি এটা দিয়ে করতেছি। কেজি, কেজি মানে ভর, ভরের মাত্রা কি, আমরা যদি তোমাকে অধ্যায় 1-এর কথা বলি, এগুলো অধ্যায় 1-এ আমি বিস্তারিত বুঝাইছি, যেমন আমি শেখানো শুরু করছিলাম পদার্থবিজ্ঞান, তখন অধ্যায় 1-এ বিস্তারিত সব আলোচনা করা আছে। আমি প্রত্যেকটা ক্লাস দিয়ে দিছি, তোমরা যারা এখনও দেখো নাই, যে ভিডিওর প্লেলিস্টে দেখতেছো এই প্লেলিস্ট থেকে তুমি বাকি অধ্যায়গুলো দেখতে পারবা। এবং তুমি যদি নবম শ্রেণীর ছাত্র হও, আমি বলবো এই প্রত্যেকটা অধ্যায়ের শেষে করে 2টা সৃজনশীল প্রশ্ন করা আছে, আর মাঝখানে আরও 2-4টা সৃজনশীল করা আছে। মাঝখানে যেগুলো করা হয়েছে ওগুলো সবার জন্য করা হয়েছে। 10 ওদের জন্য মাস্ট বি করছি, মানে যারা বর্তমান এসএসসি 27 ওদের জন্য মাস্ট বি মাঝখানের অঙ্কগুলো করছি, আর শেষের অঙ্কগুলো করছি তোমরা যারা হলো নতুন ক্যান্ডিডেট, মানে 9-এ পড়ো, তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিকে এখান থেকে হুবহু প্রশ্ন আসবে। ঠিক আছে, এখন তো এই জন্য তোমাদের যদি 9-এ তোমরা যদি থাকো, তোমাদেরকে আমি রিকমেন্ড করব যে তোমরা কি করবা, যে এই লাস্টের অঙ্কগুলো ভালো করে করবা। তো এখানে দেখো, আমি ভরের এককে বলছিলাম মাত্রা হলো এম, মিটার যেটা মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক যেগুলোকে মিটার দ্বারা প্রকাশ করে তার একক আমি বলছিলাম হলো এল, এবং সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তো তার মাত্রা ছিল টি। তো এখানে দেখো, এখানে লেখা আছে কেজি, কেজি মানে হলো ভর, তো ভরের একক কি মিটার, তার মানে এম, মানে মিটার আবার বলো না, মানে ভরকে এম দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, আর এম মানে হলো মিটার, মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, তো দৈর্ঘ্যকে কি বলে, এল বলে, তাই এই এম সমান সমান হলো এল। তারপরে কি আছে স্কোয়ার, এস মানে সেকেন্ড, সেকেন্ড হলো কারি সময়ের, আর সময়কে কিতে মাত্রায় প্রকাশ করায় টিতে, তাহলে টি, তারপরে কি -2, তার মানে এইটা হলো তোমার মাত্রা। কাজের মাত্রা কত, কাজের মাত্রা এম এল স্কোয়ার 10/2। এই হলো আমার মোটামুটি কাজের যে বেসিক কনসেপ্ট সেটা। তো এর পরবর্তীতে যদি আমি আগাই, এর পরবর্তীতে এখানে একটা গাণিতিক সমস্যা আছে, এবং এই সমস্যার সমাধান যদি আমরা করি, আমরা এখানে যদি খেয়াল করি একটা বস্তুর ভর আছে, তো আমি একটু সাইড নোট করতেছি। বস্তুর ভর, ভরকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এম দ্বারা। এম, বস্তুর ভরের মান কত, বস্তুর ভরের মান হলো 50 কেজি। 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছে, তুমি কত কাজ করেছো, তাহলে বিষয়টাকে প্রতি তলার উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তো দেখো এরকম বিষয় যে এরকমভাবে দিয়ে এখানে টোটাল 10 তালা দেওয়া আছে, এবং প্রত্যেকটা তালা 3 করে আছে, তাহলে 10 তালা কত হবে, 3 3 3, মানে 3 × 10 = 30 মিটার। ঠিক না, যে প্রত্যেক তালায় যদি 3 করা হয়, তাহলে 10 তালায় কত মিটার আছে, 30 মিটার। তো এটা কি খাড়া উপরের দিকে, আর উপরের দিকে হওয়ার কারণে কি আছে, উপরের দিকে হলো এটা এইচ মানে উচ্চতা, উচ্চতার সূত্র হলো 3 গুণন, মানে এখানে যে 3 করে আছে, আর তলাগত 10 তালা, তাহলে 10 দুগুণা 3, 3 10 30 মিটার, তাহলে উচ্চতা আছে 30 মিটার উচ্চতায়ও আছে। এখন প্রশ্ন হলো কি বলছে, কাজ কত। তুমি দেখো এটাকে এরকম না যে সে নিচ থেকে উপরের দিকে কাউকে মারছে, সে এখান থেকে এরকম উঠছে, তাহলে কাজের কি, কাজের সূত্র এমজিএইচ। আর যেমনটা আমি বললাম যে তোমাদের ক্ষেত্রে মাইনাসের কোনো সূত্র ব্যবহার করা হয় না, বা মাইনাস বা ঋণাত্মক কাজ তোমাদের ক্ষেত্রে নাই, তোমাদের ক্ষেত্রে কাজ একটাই, সেটা ধনাত্মক। ঠিক আছে, বেশ কিছু জিনিস তোমাদের বইটা আসলে ছোট এবং খুবই স্বল্প পরিমাণ এখানে কনসেপ্ট আছে। তো এই কনসেপ্টের মধ্যে মোটামুটি আমরা অ্যাডভান্স কনসেপ্ট আলোচনা করবো, কারণ আমাদের বিগত সব সালের প্রশ্ন উত্তর করতে পারতে হবে। বইয়ের থেকে বিগত সালের এগুলো একটু অ্যাডভান্স, তো ওগুলো আমাদের পারার জন্য একটু বেসিক জানতে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কি করবো, এবার আমার যেই বিষয়টা সেটা আমি করব। তো আমার গেল যেহেতু উচ্চতার ক্ষেত্রে, সেক্ষেত্রে জি এর মান হবে কত, 9.8 m/2। আমি এইমাত্রই বললাম যে উপর নিচের কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সূত্র, মানে কাজের সূত্র W = mgh। এম এর মান কত আছে, 50 কেজি, তাহলে এম এর মান হলো 50 কেজি গুণন জি, জি এর মান ওখানে আছেই 9.8 গুণন উচ্চতা, উচ্চতা আছে কত 30। দেন এখানে ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কত আসে। তো তোমরা একটা নর্মাল ক্যালকুলেটর নিতে পারো, ঠিক আছে। তো এখানে কত 2 না 50 না 50 গুণন 9.8 গুণন 30, তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে 14,700। তাহলে 14,700, আর কাজের একক মেন একক হলো জুল, তাহলে এইটারও এই প্রশ্নের উত্তর হবে 14,700 জুল। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবা, তো আমি অবশ্যই তার সমস্যার সমাধান করে দেবো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাদের সেই বিষয়টা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর দেন আমরা পরেরটা আসি। তো এরপরে হলো শক্তি। আসলে শক্তি জিনিসটাকে,
যদি শক্তি বুঝতে চাই সেম শক্তির সংজ্ঞা লাগবে। আমি তোমাকে একটা সহজ কথায় বলে দিই যে সব ধরনের শক্তি এক ধরনের কাজ, আবার সব ধরনের কাজই এক ধরনের শক্তি, ঠিক আছে? কেননা এখানে সামনে আমি তোমাকে বুঝাবো আরও এটা নিয়ে। তো এটা বিষয়টা কি দেখো, সংজ্ঞাটা কি, কোনো ব্যক্তি বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, মানে যারা কাজ করার যে সামর্থ্য তাকেই শক্তি বলে। মেন কথা হলো কাজে যা তাহাই শক্তি। তো শক্তি তোমাদের বইয়ের হিসাবে শক্তি হলো দুই প্রকার, এক গতিশক্তি, এক হলো বিভব শক্তি, দুইটা। তাহলে শক্তি কত প্রকার তোমাদের বই অনুসারে? শক্তি হলো দুই প্রকার, ঠিক আছে? শক্তি, তো শক্তি কত প্রকার? তো তোমাদের নিয়ম অনুসারে বা তোমাদের বই অনুসারে আপাতত শক্তি আমরা দুই প্রকার, এক হলো গতিশক্তি, গতিশক্তি, দুই হলো বিভব শক্তি, বিভব শক্তি। এখন কথা হলো গতিশক্তির আলাদা সূত্র আছে, বিভব শক্তির আলাদা সূত্র আছে, এবং এই দুইটার কনসেপ্টও ভিন্ন। গতিশক্তি যাকে প্রকাশ করা হলো ইকে দ্বারা, যার সূত্র হলো ½ mv²। গতিশক্তি যাকে প্রকাশ করা হয় ইকে দ্বারা এবং এর সূত্র হলো ½ mv²। বিভব শক্তি যাকে প্রকাশ করা হয় ইপি দ্বারা, অনেকে ভি দ্বারা করে, বাট তোমাদের বই অনুসারে এটা ইপি, এবং একে প্রকাশ করা হয় mgh। তো দুইটা দেখো, এটা কিন্তু কাজেরও একটা সূত্র ছিল। তো শক্তি দুই প্রকার, একটা হলো গতিশক্তি, একটা হলো বিভব শক্তি। গতিশক্তির সূত্র হলো ½ mv², আর বিভব শক্তির সূত্র হলো ইপি = mgh। এখন কথা হলো গতিশক্তি জিনিসটা কি এবং বিভব শক্তি জিনিসটা কি, এটা বুঝতে হবে, নাহলে আমরা কখন কোন সূত্র প্রয়োগ করব সেটাই আমরা বুঝতে পারবো না। এবং আরেকটা বিষয় বলি, যেহেতু এই দুইটা শক্তির সমন্বয়েই তোমার শক্তি তৈরি, বা শক্তি আসলে এই দুই রকম। তো বিষয়টা এরকম যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, যেটাকে আমরা বলি যে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি, তো এটাকে আমরা মোট শক্তিও বলি, আবার অনেক ক্ষেত্রে এটাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। এটা ডিপেন্ড করে প্রশ্নের উপরে, প্রশ্ন কি চাইছে। যান্ত্রিক শক্তি, তো যান্ত্রিক শক্তি এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এবং এই যান্ত্রিক শক্তি তৈরি হয় কি দ্বারা? গতি ওই শক্তি এবং বিভব শক্তি, মানে হলো ইকে এবং হলো ইপি। তার মানে যান্ত্রিক শক্তি ই সমান ইকে প্লাস ইপি। আবার ইকের কথা যদি বলি ½ mv² প্লাস ইপির কথা বললে mgh। এই যে সূত্রটা তোমাকে লিখে দিলাম, খুব পরিমাণ ইউজফুল একটি সূত্র, এটাকে বলা হয় শক্তির নিতাত্মতার সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে যে সূত্রগুলো লিখছি এগুলো তোমাকে লিখতে হবে, এবং এটা তোমাকে বুঝতে হবে যে কখন আমরা বিভব শক্তির সূত্র প্রয়োগ করবো আর কখন আমরা গতিশক্তি। সহজ কনসেপ্টে বলি, বিভব শক্তি বলতে বোঝানো হয় যে মাটি থেকে কত উচ্চতায় আসো, মাটি থেকে কত উচ্চতায় আসো। যদি তুমি মাটি থেকে কোনো উচ্চতায় থাকো তাহলে তোমার বিভব শক্তি আছে, এটা সহজ কনসেপ্ট। গতিশক্তি হলো কোনো একটা বস্তু গতিশীল থাকলে তার কারণে যে শক্তি উৎপন্ন হয় সেটা হলো তোমার কি গতিশক্তি। তাহলে বিষয়টা এরকম, ধরো আমি তোমাকে বোঝাই যে মাটি থেকে এখান থেকে একটা আছে, আগেরটা 30 মিটার ছিল, তো আমি 30 মিটার দিয়ে বোঝাচ্ছি। ধরো বলা হলো যে এই অবস্থানে তুমি আসো, তাহলে এখানে যে তুমি এখানে বসে আসো বা এখানে যে দাঁড়ায় আসো, তুমি তো মাটি থেকে উপরে আসো, তো তোমার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে, বা তোমার অবস্থানের জন্য একটা শক্তি সঞ্চিত আছে, সেটাকে আমরা বলি বিভব শক্তি। সেটাকে আমরা কি বলি? বিভব শক্তি। তো যদি তুমি উপরে কোনো জায়গায় স্থির থাকো বা দাঁড়িয়ে থাকো বা এইভাবে তোমার অবস্থানের কারণে যে শক্তি পাও সেটা হলো বিভব শক্তি। এটা তো গেল উপর নিচের বিষয়। এবার আসি মাটিতে। মাটিতে তুমি একটা স্প্রিং আলোচনা করতে পারো, স্প্রিং। তো দেখা যায় আমরা যখন স্প্রিংটাকে এদিকে দিয়ে হালকা চাপ দিব, তো দেখবা এই স্প্রিংটা এভাবে কি হয়? সংকুচিত থাকে। সংকুচিত বলতে আমি এগুলাও তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে বুঝেছিলাম। সংকুচিত মানে ছোট থাকা, প্রসারণ মানে বড় হওয়া। তো জিনিসটা যখন স্প্রিংকে তুমি এভাবে দিয়ে রাখবা, তখন এই জিনিসটা যখন ছেড়ে দেবে তখন কিন্তু এটা দেখবা ওদিক চলে যায়। তো তার মানে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে যখন এটাকে সংকুচিত করা হয়। এটাকেও আমরা বলি বিভব শক্তি, এটাকেও আমরা বলি বিভব শক্তি। তাহলে আমরা বিভব শক্তি বুঝতে পারলাম যে বিভব শক্তি কোনো অবস্থানের কারণে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে তাকে বলি আমরা বিভব শক্তি। আর তাহলে গতিশক্তি কি? তো বিভব শক্তির সূত্র এটা হবে যে ইপি সমান কি, এই যে ইপি সমান mgh, ঠিক আছে? আর গতিশক্তি ধরো এই জায়গায় যে বস্তুটা ছিল তাকে ছেড়ে দেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। এখন এই বিন্দু হইতে পারে, এই বিন্দু হইতে, যে কোনো একটা বিন্দু নির্দিষ্ট বলতে পারে যে এইখানে তার শক্তি কত। তখন কি হবে? এটা দেখো ছেড়ে দেওয়ার কারণে বিভব শক্তি যেটা ছিল সেটা কিন্তু গতিশক্তি হচ্ছে, মানে উপরে যেমন একটা বিষয়, যদি আমি এই জিনিসটাকে ধরো, এটা আমার তো আমি এটাকে যখন উপর থেকে নিচে ছেড়ে দেবো তখন এই জিনিসটা কিন্তু গতিশীল হবে, হবে না? তো এই জিনিসটা যখনই তুমি উপর থেকে নিচে ছাড়বা গতিশীল হবে। এই গতির কারণে যে শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি কি? গতিশক্তি। তো এই হলো বিষয় যে যদি উপর থেকে নিচে ছাড়ো তাহলে এটা গতিশক্তি হয়, আর যদি কোনো জায়গায় দাঁড়ায় রাখো
তো এখানে দেখো এই যে এই বিন্দুর কথা বলে এখানে দুই ধরনের শক্তি আছে। এখান থেকে এতটুকু ছিল গতিশক্তি বা গতিশীল ছিল, তাই এটুকু হলো গতিশক্তি। কি লিখলাম? গতি বানানি ভুল লিখলাম, মানে গতি লিখেই নেই, গতি শক্তি। আবার যদি বলো এই যে কিন্তু এই জিনিসটা স্থির আছে, যেহেতু আমি এখানে ধরছি, তাহলে এই নিচ থেকে একটু আবার কি বিভব শক্তি। বুঝতে পারলে কি যে উপর থেকে নিচে যেহেতু এই পর্যন্ত অতিক্রম করছে, তাহলে একটুকে অতিক্রম করতে একটা গতিশীল ছিল সে, তাই এটা গতিশক্তি। আর যেহেতু নিচ থেকে উপরের দিকে আছে সেটা কি আমার বিভব শক্তি। তো এই হলো গতিশক্তি এবং বিভব শক্তি এর সূত্র, এবং মোট শক্তি বা যান্ত্রিক শক্তির সূত্র হলো এটা। মোটামুটি তোমাদের এই কনসেপ্টগুলো জানতে হবে। এবার চলো কিছু ম্যাথ করি। তো এখানে দেখো প্রশ্ন, প্রথম প্রশ্ন, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো। তো আমি যদি এখানে একটু দেখি, আমি এখানে লিখব 100 নিউটন। বল মানে কি? বল মানে এফ, তার মানে হলো এফ সমান সমান আছে হলো 100 নিউটন বল প্রয়োগ করার ফলে 10 মিটার আর নিয়ে গেল, প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেল। তাহলে তার যে সরণ, যেহেতু নিচ বরাবর নিচ্ছে তাই সরণ, কারণ উপর নিচ বরাবর হলে উচ্চতা। আমি এটা প্রথমেই বলছিলাম যে উপর নিচ বরাবর হলে সেটা উচ্চতা হয়, আর নিচ বরাবর কোনো কিছু নিয়ে গেলে, টানলে, এইগুলোর ক্ষেত্রে হয় সরণ। তার মানে এখানে যে বিষয়টা যে 10 মিটার টেনে নিয়ে গেছে, তো এটা কি সরণ, এটা হলো 10 মিটার বা দূরত্ব। ঘর্ষণ বল যদি বলের বিরুদ্ধে 10 নিউটন বল প্রয়োগ করে, তাহলে ঘর্ষণ বল আমি এটাকে F1 ধরতেছি। F1 ইকুয়াল 10 নিউটন বল ঘর্ষণ। ঘর্ষণ কি? ঘর্ষণ বল অধ্যায় 2 এর একটা কনসেপ্ট, না অধ্যায় 3 এর একটা কনসেপ্ট ছিল, সেখানে আমি তোমাকে বুঝাইছিলাম এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়েও দিয়েছিলাম। বলছিলাম যে ঘর্ষণ হলো সবসময় গতিকে বাধা দান করে। ঘর্ষণের কাজ হলো কি গতিশীল বস্তুকে থামানো বা গতিকে বাধা দান করা। এবং ঘর্ষণ যেটা থাকবে সেটা কি সবসময় তোমার, ধরো তুমি 100 নিউটন প্রয়োগ করছো, ঘর্ষণ যদি 10 হয় তাহলে ও তোমার বিরুদ্ধে 10 নিউটন করতেছে, তার মানে তোমার 110 নিউটন বল প্রয়োগ করলে সেখানে 100 নিউটন তুমি যাবা। ওকে, ঘর্ষণ হলো উল্টা কাজ করে। তো তাহলে তুমি কতটুকু কাজ করেছো এবং ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে, কারণ কাজের সূত্র কি? ধরো আমার কাজ আমি যেটুকু করছি, কাজ ডাব্লিউ সমান সমান কি এফএস, কারণ এখানে নিচের বিষয় তাই এফএস। আমার কথা যদি বলি, আমি বল প্রয়োগ করছিলাম 100 নিউটন, তো আমি বল প্রয়োগ করছিলাম 100 নিউটন, এবং আমি বস্তুটাকে টেনে নিয়ে গেছি কত? 10। তার মানে আমি টোটাল হলো 1000 জুল কাজ করেছি। এটা আমি করেছি। এই যে তুমি কতটুকু কাজ করেছো? আমি কাজ করেছি কি 1000 জুল। এবং ঘর্ষণ কি করছে? এবার ঘর্ষণের কাজ আসো। ঘর্ষণের কাজ আমি এটাকে 1 ধরতেছি, এটাকে 2 ধরতেছি। তো কাজের সূত্র সেমই এফএস। এবং কাজ ঘর্ষণ বল দেখো কত নিউটন ছিল? 10 নিউটন, যেটা আমি এখানে লিখে রাখছি। তো এটা F1 নিছিলাম, তো এটা হলো 10 নিউটন। আর ঘর্ষণ কিন্তু তুমি যতটুকু টানছো, নিচ থেকে যতটুকু টানতেছো, ঠিক আছে, ও কিন্তু অতটুকু নিচ থেকে ঘর্ষণ উৎপন্ন হবে, তাই না? মাটি থেকে আর একটা ঘর্ষণ থাকবে। তাহলে অরো সরণ কত মিটার? 10 মিটার। তার মানে ও টোটাল হলো 100 জুল কাজ করেছে। তাহলে আমি আসলে টোটাল কাজ করেছি 1000 এবং ঘর্ষণ কাজ করেছে কত? 100 জুল। তো এতটুকু প্রশ্ন চাইছিল, আর কিছু নাই। আমি যদি বলি তাহলে কৃত কাজ কত হলো, মানে প্রাপ্ত কাজ কত হলো, কি পরিমাণ আসলে ঠিকঠাক কাজ করলো। তো কৃত কাজ ডাব্লিউ সমান আমি টোটাল কাজ করছি W1 মাইনাস হলো W2, কারণ ঘর্ষণ কাজটা তো পাবা না, ঘর্ষণের যে কাজ সেটা মানে নষ্ট হয়ে যায় কাজটা। তাহলে টোটাল হলো তোমার কত? 1000 মাইনাস হলো এটা হলো 100, তাহলে করলে হলো 900 জুল। তাহলে তুমি কত কাজ করছো? 900 জুল কাজ করছো। মেন কাজ তোমার 900 জুল হয়েছে, করছো কিন্তু 1000, বাট পাইছো হলো 900। আচ্ছা, এরপর আসি বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ। আসলে এই ক্ষেত্রে প্রশ্ন আসে যে শক্তি কত প্রকার বা শক্তি কত রূপে রূপান্তরিত হতে পারে। খুব সহজ, শক্তি টোটাল হলো 8 প্রকারে থাকে। তো এর বিভিন্ন রূপ আছে আসলে। যেমন হলো আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে যদি বলতে চাই, যেমন হলো ব্যাটারি, মোবাইলের ব্যাটারি। আমরা মোবাইলকে চার্জ দিই, তো চার্জ দিতে হলে কারেন্টে দিই। এই কারেন্ট হলো বিদ্যুৎ শক্তি। আমরা চার্জ দেওয়ার জন্য কারেন্টের ভিতরে প্লাগ ঢুকাই, তো কারেন্ট হলো কি শক্তি? বিদ্যুৎ শক্তি। সেই কারেন্ট থেকে চার্জারের মাধ্যমে ব্যাটারিতে এক ধরনের শক্তি জমা হয়, তাকে বলা হয় রাসায়নিক শক্তি। তাহলে আমি যখন চার্জ দিচ্ছি তখন কি হচ্ছে? বিদ্যুৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে এবং আমার মোবাইল চার্জ হচ্ছে। এবং সেই মোবাইলকে যখন আমি ব্যবহার করি, তো ওই যে ব্যাটারির মধ্যে যে রাসায়নিক শক্তি জমা হয়েছে সেটা আবার কি হয়? উল্টা হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তোমার কি করে? তোমাদের বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে তোমার ফোনটা চলে। কথা কি বুঝতে পারলা? তো এই যে একটা রূপ রূপান্তরিত হলো। তারপর জেনারেটর কি করে? জেনারেটরে যখন তুমি তেল দাও, ওটা মানে জেনারেটরটা ঘোরে, ঠিক আছে, তো ওটা যান্ত্রিক কাজ বলে, তো যান্ত্রিক শক্তি হয়।
সেখান থেকে তুমি কি পাও, জেনারেটর থেকে কি পাও, বিদ্যুৎ পাও। তাহলে যান্ত্রিক শক্তি যে কিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে, ঠিক আছে। তাহলে যান্ত্রিক শক্তি কিতে বিদ্যুৎ শক্তি। এভাবে আমাদের চারপাশে প্রত্যেকটা শক্তি এক এক সময় এক এক রূপে রূপান্তরিত হয় এবং শক্তি একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, মানে শক্তি কখনো সৃষ্টিও হয় না, বিনাশ হয় না। পৃথিবীতে যে পরিমাণ শক্তি আছে তা সুনির্দিষ্ট, এরা শুধুমাত্র এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তরিত হতে পারে, এছাড়া কিছুই না, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে কাজ সমান সমান গতিশক্তি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা চলো আমরা কাজ সমান সমান গতিশক্তি প্রমাণ করে দেখাই। তো ধরো গতিশক্তির যে সূত্রটা আছে বা কাজের যে সূত্র আছে, আমি একটা ধরো কাজই করলাম, কাজ সমান সমান কি ডাব্লু। আমি এখানে বলছি কাজ সমান গতিশক্তি, শুধু কাজ সমান গতিশক্তি না, সব ধরনের শক্তি এক ধরনের কাজ। আমি কিন্তু এটা প্রথমে বললাম যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, তাই না। তার মানে কি কাজ সমান গতিশক্তি, কাজ সমান বিভব শক্তি, বিভব শক্তি সমান গতিশক্তি, এক সবগুলোই কাজই, সবগুলো কাজ। খালি আমি তোমাকে একটু গাণিতিকভাবে প্রমাণ করে দেখা দিচ্ছি। কাজের সূত্র কি এফ এস। আবার যদি বলি এফ এর সূত্র কি এম এ এস। তো এম এ এস এটা কি, এটা হলো বিভব শক্তি, এটা হলো বিভব শক্তি। তাহলে দেখো কাজ সমান সমান বিভব শক্তি হয়ে গেল। এবার আসে একে আমরা গতিশক্তি করব, একে আমরা কি করব, গতিশক্তি। তো গতিশক্তির ক্ষেত্রে যদি কথা বলি, আমরা জানি, একটু আমি সাইড নোট নিচ্ছি তোমাদের জন্য, আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস 2as। গতিশক্তির সাথে বেগ থাকবে। এখন এখানে আমি যদি খেয়াল করি আমার কাছে এএস আছে, তো আমি যদি এখানে এএস রাখি তাহলে বাকিগুলো পার করতে হবে। সবার আগে এটা প্লাস আছে, প্লাস কি হবে মাইনাস, তার মানে ভি স্কোয়ার মাইনাস এটা কি ইউ স্কোয়ার সমান সমান এখানে রইল কি 2as। এবার যদি আমি এএস রাখি তাহলে 2 গুণ আছে, পাশে কি হবে ভাগ, তার মানে এএস সমান সমান কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2। তার মানে এএস সমান হলো এইটা। তো আমি এই মানটা এখানে বসায় নিচ্ছি যে এম আসছে এম এএস, এই এস এর মান হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2। আর এই 2 আছে উপরে কিছু নেই, তাহলে 1/2 লেখা যায় এটাকে। এম আসছে এম, আর তাহলে এখানে রইল কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউ এর মান যদি স্থির হয় মানে উপর থেকে, কারণ যেহেতু কোনো একটা বস্তুকে ছাড়ো তখন ওটা স্থিরই থাকে, বা কোনো একটা বস্তু যখন যাত্রা শুরু করে তখন ওই গাড়িটা থেমেই থাকে, তারপরে ইঞ্জিন চালু হয়, তারপর যাত্রা শুরু করে। তাই যাত্রার সময় সবসময় এটা 0 অবস্থায় থাকে। তাহলে ইউ এর মান যদি 0 হয় তাহলে এম ইন্টু এম এটা ভি স্কোয়ার, ইউ এর মান তো 0, ওটা বাদ। তুমি চাইলে এবার দেখাতে পারো যে -0 স্কোয়ার সমান সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ভি এর মান নাই। তাহলে দেখো এটা হলো কাজ ছিল, কাজের সূত্র এটা ছিল, আর এটা যেটা এটা হলো গতিশক্তির সূত্র, এটা হলো কিসের সূত্র, গতিশক্তি। তাহলে কাজ গতিশক্তিতে রূপান্তরিত হলো, কাজ বিভব শক্তিতে রূপান্তর হলো, বিভব শক্তি কাজে রূপান্তর হতে পারে, গতিশক্তি কাজে রূপান্তরিত হতে পারে। তাই এখানে বলা হয়েছে যে শক্তির বিভিন্ন উৎস, তো শক্তি একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। আশা করি প্রমাণ তোমাকে করে দিচ্ছি, বাস্তব লাইভেরও কিছু প্রয়োগ তোমাকে দেখাতে পারছি, ঠিক আছে। তো চলো সামনের দিকে আগাই। এর পরবর্তী প্রশ্ন হলো এইটা, একটা প্রশ্ন আছে এখানে বলা হয়েছে 10 কেজি ভরের একটি স্থির বস্তু। আমি এখানে নিব, সাইড নোট নিচ্ছি, যেহেতু ভর দেওয়া আছে তার মানে এটা এম, এম এর মান কত 10 কেজি। 10 কেজি ভরের একটি স্থির বস্তু, স্থির মানে আদিবেগ 0, স্থির মানে ইউ এর মান 0, এম এস ইনভার্স 1। এগুলো যারা বোঝো না আদিবেগ কেন 0 সেটা অধ্যায় 2 এর ক্লাসটা দেখে নিবা। বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী, তো 10 সেকেন্ড মানে সময়, 10 সেকেন্ড ব্যাপী কি করে 10 নিউটন বল প্রয়োগ করা হয়। তাহলে এফ, এটা এফ এর মান হলো কত নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করা হয়। তারপর হলো প্রথম প্রশ্ন হলো বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। তো বস্তুর গতিশক্তি নির্ণয় করার জন্য তোমার কি জানতে হবে, গতিশক্তির সূত্র। গতিশক্তির সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার। বাট ভি এর মান আছে তোমার কাছে, ভি এর মান নাই, তাহলে ভি এর মান বাই করতে হবে। সবসময় খেয়াল রাখবা যদি প্রশ্নে তোমাকে বলে যে গতিশক্তি নির্ণয় করো, তাহলে তোমার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে বেগ আছে কিনা। যদি বেগ দেওয়া থাকে তাহলে ইজিলি সূত্র প্রয়োগ করো, যদি না দেওয়া থাকে তাহলে আগে বেগ বাই করো তারপর সূত্র প্রয়োগ করো। তো আমি যদি খেয়াল করি আমার কাছে এখানে শেষ বেগ নাই, তো আমি শেষ বেগের সূত্র ইউজ করব। তো এখানে আর কিছু দেওয়া আছে, আর কিছু তেমন কিছু দেওয়া নাই। আচ্ছা, তো সূত্র তোমার কি, যদি আমি গতিশক্তির কথা বলি, গতিশক্তি বেগের কথা বলি, তাহলে ভি এর সূত্র 2টা। ও এটাও আবার একটা বিষয়, তোমরা দ্বিতীয় অধ্যায়ে ক্লাস করছো কিনা জানি না, যদি ক্লাস করো তাহলে জানবা যে বেগ 2 রকম, একটা হলো ভি সমান ইউ প্লাস এটি, আর একটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কখন কোন সূত্র প্রয়োগ করতে হয়, যদি সময় দেওয়া থাকে তখন 1 নম্বর সূত্র করতে হয়, মানে ভি সমান ইউ প্লাস এটি। যদি সময় না দিয়ে স্মরণ দেওয়া থাকে
তখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আমি যদি খেয়াল করি আমার এখানে সময় দেওয়া আছে, তো আমার সূত্রটা হবে কি, আমার সূত্রটা হবে এরকম যে ভি সমান সমান ইউ প্লাস এটি হয়েছে। আচ্ছা, তো এর কথা যদি বলি, এ এখানে দেওয়া নাই, এখানে আরেকটা সমস্যা আছে, এটা দেওয়া নাই, এটা আবার বাই করে নিতে হবে মানে এফ। তো এই সূত্র করার জন্য আমার এ দরকার। তো দেখো প্যাচের উপরে প্যাচ দিয়েছে প্রশ্নে, তো আমি ফার্স্টে লিখবো আমরা জানি, আগে এ বাই করে নিব, আমরা জানি এফ সমান সমান এম এ, যেহেতু আমি এ বাই করবো তার মানে এম এখানে গুণ আছে, পাশের কি ভাগ, তাহলে এ সমান সমান কি এফ বাই এম। এফ এর মান কত 10 নিউটন, এম ভর 10 নিউটন, তাহলে হলো এই দুটাকে 10 দ্বারা 10 ভাগ করলে 1 এমএস ইনভার্স 2, তাহলে ত্বরণ পেলাম এমএস ইনভার্স 2, ত্বরণ পেয়ে গেছি। এবার আবার বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ এর মান কত, এর মান হলো 0 প্লাস এর মান পেলাম 1 গুণন টি এর মান কত 10, তাহলে 10, 0 তো কোনো মূল্য নেই, 10-এর সাথে 1 গুণ করলে 10 কে 10, তাহলে 10 এমএস ইনভার্স 1 হলো বেগ, তাহলে শেষ বেগ কত 10 এমএস ইনভার্স 1। এবার কি বেগ কত গতিশক্তি, তাহলে গতিশক্তির সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, তো আমি এখানে সাইডে মুছে দিলাম, মুছে দিয়ে এখানে করে দিচ্ছি। তাহলে তোমার হলো গতিশক্তির যে সূত্র, গতিশক্তির ই কে সমান সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এখানে হাফ আছে, হাফ ইন্টু এম এর মান কত, এম এর মান হলো 10 কেজি, তাহলে এম এর মান 10 গুণন ভি এর মান পাইছি 10, তারপরে স্কোয়ার, তাহলে এখানে করলে কত আসে, তুমি ক্যালকুলেট করতে পারো, 10 এর স্কোয়ার করলে 100, আর এটা দিয়ে কাটলে 5 আর 100 করলে 500, মানে 500 জুল, তাহলে গতিশক্তি আমার কত 500 জুল, ঠিক আছে। আচ্ছা, দেন তোমাদের তার যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, তো যেন কোনো প্রবলেম না থাকে। তাহলে আমার একটা গেল। 2 নাম্বারটা 20 সেকেন্ড পরে গতিশক্তি নির্ণয় করো। 20 সেকেন্ড পরে তুমি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বলছে 10 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে। আমি এগুলো আগেও আলোচনা করছি যে বল যতক্ষণ পর্যন্ত প্রয়োগ করবা, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এটা সমত্বরণে চলে, যখনই বল প্রয়োগ করা বন্ধ করে দিবা তখন এটা সমবেগে চলে। কথা কি বুঝতে পারছো? তো এখানে দেখো তোমার বল প্রয়োগ করছে, বিষয়টা এরকম যে আমার গাড়িটা এখানে আছে স্থির অবস্থায়, এখান থেকে সে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে, তার মানে এটা চলছে সমত্বরণে। এখানে যে সে আর বল প্রয়োগ করে নাই, পরবর্তী 10 সেকেন্ডে তোমাকে বাই করতে বলছে গতিশক্তি, সেটা আমি করতেছি, বাট এই 10 সেকেন্ড সে চলছে কিতে সমবেগে, যেহেতু এখানে বল প্রয়োগ করে নাই, এবং এটা যদি আস্তে আস্তে কমে তখন সমমন্দন হয়। তো বিষয়টা এটাই যে এখান থেকে এটাতে চলছে সমত্বরণে এবং পরবর্তীতে গেছে সমবেগে। এখন তোমার বেগ বাই করতে হবে, কিসের 20 সেকেন্ড পরে বেগ। তুমি যদি খেয়াল করো 20 সেকেন্ডের যে কথা বলছে, ও যে পরের 10 সেকেন্ড যাবে কিতে যাবে সমবেগ মানে কত, ওর বেগ আগেও 10 ছিল, পরেও বেগ থাকবে কত 10ই। এই যে এখানে দেখো তোমার শেষ বেগ কত, কি রে সব মুছে যাচ্ছে কেন, হয়েছে? যেমনটা বুঝলাম তোমার বেগ কত 10 সেকেন্ডে, তোমার বেগ 10 এমএস ইনভার্স 1, এই যে 10 সেকেন্ড যতক্ষণ বল প্রয়োগ করছো, তো এখান থেকে লাস্টে তোমার বেগ পাইছো 10 এখানে, এরপর তো সমবেগে যাবে, মানে সারা দুনিয়ায় 10ই থাকবে, 10 সেকেন্ড ব্যাপী কত থাকবে 10, আর যদি 10ই থাকে তখন কাজ কি, তোমার বেগ যদি 10ই থাকে, ভর যদি একই থাকে, তাহলে কাজ তুমি এই পাবা। জাস্ট এখানে একটা বিবরণ লিখে দিলেই হয়ে যাবে, কিছু করা লাগবে না, লিখে দিবা যে 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, তাই এখানে চলছে সমত্বরণে, এবং পরবর্তী 10 সেকেন্ড যেহেতু তোমার কি বল প্রয়োগ করা নাই, তাই এটা সমবেগে চলছে, তাই বেগ ভি সমান হবে কত 10, দেন বাকিটুকু এটুক দিয়ে অঙ্ক করে দেবো, অঙ্ক শেষ। তাহলে খ নাম্বার এটা শেষ। তারপর আসে 3 নাম্বার, এগুলো সব এমসিকিউর প্রশ্ন, এমসিকিউগুলো ভালো করে বুঝতে হবে তোমাকে। ওকে, এরপর সি নাম্বার প্রশ্ন, যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হতো, আচ্ছা যদি 20 সেকেন্ড বল প্রয়োগ করা হতো তাহলে তার আলাদাভাবে কি হইতো, যদি 20 সেকেন্ড বল প্রয়োগ করতা তাহলে আলাদাভাবে বেগও পেতা, ত্বরণ তার চেঞ্জ হবে না, ত্বরণ এফ সমান এম এ, তাই না, ত্বরণ এফ সমান এম এ, এখানে এর মধ্যে টি এর কোনো সম্পর্ক নাই, তাই ত্বরণ তুমি আগে যেটা পাইছো ওইটাই। আমি এবার গ নাম্বার করি, যদি মানে সি নাম্বারটা, যদি বল প্রয়োগ করা হইতো তাহলে আমি বেগ বই করতাম। আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এ টি, ইউ যেটা যাত্রা শুরু করছিল 0 অবস্থায়, প্লাস এ মানে ত্বরণ যেটা পেয়েছিল তুমি 1, টি কত সেকেন্ড বল প্রয়োগ করবে এবার 20 সেকেন্ড, তাহলে 20, তখন তোমার এই দুটো গুণ করলে হলো 20 এমএস ইনভার্স 1, তার মানে 20 সেকেন্ড বল প্রয়োগ করা হলে ওই গাড়ির বেগ থাকতো 20 এমএস ইনভার্স 1, এবং ওর গতিশক্তি বের করো, তাহলে গতিশক্তি ই কে সমান সমান কি হাফ ইন্টু এম ভি স্কোয়ার,
তাহলে হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান হলো 10, ভি এর মান কত? 20, তাহলে 20 এর উপর স্কোয়ার। এখন তোমার কত? 20 এর উপর স্কোয়ার দিলে হলো 400, আর এখানে 5, 4 5 20, মানে হলো 2000। তুমি ক্যালকুলেটর করবা, ঠিক আছে? আমার মতো মুখে করার কোনো প্রয়োজন নেই। তোমার এখানে 20 এর উপর স্কোয়ার গুণন ভর ছিল 10 গুণন হাফ মানে 0.5, তো ক্যালকুলেটর করলে 2000, ঠিক আছে? ওকে, এই তো মোটামুটি এই প্রশ্নের কভার। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। আর পরবর্তী প্রশ্ন বলছে 10 কেজি ভরের একটি বস্তু আর উপর বল প্রয়োগ করা হলে গতিশীল বস্তু তার গতিশক্তি হচ্ছে এত, বস্তুর বেগ বের করো। তাহলে কি কি দেওয়া আছে এখানে? এখানে বস্তুর ভর দেওয়া আছে, ভর মানে কি? এম এর মান দেওয়া আছে 10 কেজি। আর তেমন কিছু দেওয়া নেই। বল প্রয়োগ করা হলে দেওয়া আছে হলো গতিশক্তি এত হয়। গতিশক্তি কি? ইকে। গতিশক্তি ইকে সমান দেওয়া আছে 80 জুল। প্রশ্নে বলছে বস্তুটার বেগ কত? বেগ মানে ভি বেগ করতে হবে। এমন কথা হলো গতিশক্তির সূত্র, যেহেতু গতিশক্তি দেওয়া আছে গতিশক্তির সূত্র প্রয়োগ করো। আমরা জানি গতিশক্তি ইকে সমান সমান কি? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এখন কথা যদি গতিশক্তির বলি, গতিশক্তির মান কত? 80, তাহলে গতিশক্তির মান আছে 80 সমান সমান হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান 10, তাহলে এম এর মান 10 গুণন ভি এর মান তো তুমি বাই করবা, ভি স্কোয়ার। তো এবার যদি আমি ক্যালকুলেশন করি 80 10 যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হয় কত? 5 ভি স্কোয়ার। এখন তুমি ভি বাই করবা, তাহলে 5 এটা গুণ আছে, পাশে ভাগ হবে, কারণ এইটার মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে এটা গুণ আছে পাশে ভাগ যাবে, তাহলে ভাগের পার করে দাও। তাহলে ভি স্কোয়ার সমান সমান এখানে আগে থেকে ছিল 80, এটা গুণ আছে পাশে ভাগ, এখন স্কোয়ার আছে পাশে গেলে কি হবে? রুট, তাহলে ভি সমান রুট আবার এই দুটো ভাগ দাও। 80 ভাগ 5 সমান কত? 16, অ্যান্ড 16কে রুট করলে আসবে 4, মানে বেগ ভি সমান হলো 4 ms ইনভার্স 1। এই তো মোটামুটি এই অঙ্ক হয়ে গেছে। তো আরেকটা অঙ্ক এতে আসে এখানে। তো বেশ কিছু অঙ্ক রাখছি আমি এখানে, যেহেতু এই অধ্যায়টা তোমাদের জন্য আসলে অঙ্কতেই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টা তোমাকে ম্যাক্সলি অঙ্ক করতে হবে, তো এই জন্য আমি এখানে অঙ্কগুলো রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি এই অঙ্কটা করার আগে, যেহেতু তোমরা এখানে করতেছ, তো দেখো এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দেওয়া তোমার লিঙ্কের মাধ্যমে অথবা তোমাদের যেই কোর্স নিয়ে আলোচনা করতেছি না, সমস্যা নেই, এই ভিডিও আমাদের যে ভিডিও প্লেলিস্ট থাকে বা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে মেন চ্যানেলটা, সেই চ্যানেলে চলে যাবো তোমরা, ঠিক আছে? সেই চ্যানেলে চলে গিয়ে তুমি যদি এখানে বিএসসি রাসেল লেখো তাহলে তুমি ইজিলি কি পাবা? তুমি বিএসসি রাসেল যেটা আছে বা আমাদের এই চ্যানেলের ভিতরে গেলে তুমি আমাদের চ্যানেলটা পেয়ে যাবা, যেখানে তুমি এখানে একটা প্লেলিস্ট পাবা যেটা ফিজিক্স প্লেলিস্টের জন্য। তুমি এখানে দেখো প্লেলিস্ট, আমি যদি প্লেলিস্টে যাই তো এখানে প্লেলিস্টটা তুমি ইজিলি পেয়ে যাবা, এই যে প্লেলিস্ট। তো এই প্লেলিস্টে দেখো পদার্থবিজ্ঞান সম্পর্কিত যে ক্লাসগুলো আছে তোমাদের সাথে সাথে জন্য ইতিমধ্যেই কিন্তু 4টা, আর এটা নিয়ে হয়ে গেলো 5টা ক্লাস, মানে 5টা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর যদি তুমি দেখতে লেট করো তার মানে ইতিমধ্যে সব ক্লাস হয়ে গেছে, কারণ আমাদের 5 দিন টার্গেট, তো আমাদের 5 থেকে 6 দিনের মধ্যে পুরো ফিজিক্সের পুরো A to Z সব কিছু কমপ্লিট করে ফেলবো। যারা সামনের পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছে, তোমরা যদি এই প্লেলিস্ট কমপ্লিট করো আমি তোমাকে 100% দিব যে ফিজিক্সে তোমার বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। তারপরেও আমাদের বেশ কিছু প্রিমিয়াম কোর্সেস আছে, তোমরা চাইলে কোর্সগুলো পারচেস করতে পারো। তো এই ভিডিও ডিসক্রিপশনে যদি যাও অথবা এখানে যদি লেখো pathshalapro.com, যেমনটা এখানে ধরো এই যে এখানে আছে, তো এখানে গেলে আমি সরাসরি আমাদের যে কোনো লিঙ্কে ঢুকলে তোমাকে এভাবে একটা লিঙ্কে ঢুকে নেবে। যেমন এই ভিডিও ডিসক্রিপশনেও দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ওই লিঙ্কে তুমি যদি প্রবেশ করো তোমাকে এরকম একটা পেজে নিয়ে চলে যাবে, যেখানে তুমি হোম, তারপরে হলো কোর্সেস এবং ড্যাশবোর্ড অপশন পাবা। তুমি চাইলে এখান থেকে কোর্স কিনতে পারো। আবার যদি এখানে দেখো কীভাবে কোর্স কিনবা এটার একটা ভিডিও এখানে লাগানো আছে, তুমি যদি এখানে চাপ দাও তাহলে তোমাকে একটা ভিডিওতে নিয়ে চলে যাবে এবং তোমাকে এখানে সব দেখিয়ে দিবে যে কীভাবে কী করবা না করবা, বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমি ব্যাক যাচ্ছি। তো এখানে ধরো কোর্সগুলো পারচেস করবা, তো এখানে যাবা প্রিমিয়াম কোর্সেস। তো আমাদের বেশ কিছু কোর্সেস আছে, তো কোর্সেসগুলো তোমার যেটা ভালো লাগে কিনতে পারো। আবার যদি মনে করো যে না ভাই আমি আসলে অত টাকা পয়সা নাই, ফ্রিতে করবো, প্লেসড করলে এনাফ তোমার জন্য। তো দেখো কোর্সেসে আমাদের 2 ধরনের কোর্সেস থাকে, এক হলো এইচএসসি আর একটা হলো এসএসসি। তো আমি এখানে এইচএসসি বলে চাপ দিয়ে দিছি, তো তোমরা চাপ দিবে এসএসসিতে, যেহেতু তোমরা এসএসসি কোর্স করবা তোমাদের কাছে ফিল্টার অপশন থাকবে এখানে। তো ফিল্টার অপশনে যে তুমি কী করবা, তুমি চাপ দিবে এসএসসিতে। তো এসএসসিতে গেলে তোমাকে এসএসসির যে কোর্স সেগুলো এখানে লোড হবে, ঠিক আছে? তো নিউজ কোর্স হিসাবে দিতে পারো, এখানে ফিল্টার তোমার যেটা ভালো মন চায় তুমি সেই অনুসারে দিবা, সমস্যা নেই। তো এটা সেই হিসাবে দিবা। আচ্ছা, এখানে লোড নিচ্ছে কেন?
আমি এখানে আরেকটা লোড দিয়ে দিচ্ছি, হয়তো লোডের সমস্যা থাকছে। দেখো এসএসসি কোর্সগুলো চলে আসছে, যেমন এসএসসি 27-এর সায়েন্সের অল ইন অল কোর্স, যেখানে সায়েন্সের 13টা সাবজেক্টই পড়ানো হবে, এবং এই কোর্সটা 2000 টাকা, অনলি 2000 টাকায় 13টা সাবজেক্ট। এখানে একটু কথা আগেই বলিনি যে কোর্সের দাম শুনেই সুজে হ্যান্ডেল করো না। তো 2000 টাকায় এখানে কিন্তু কোনো ধরনের লাইভ ক্লাস হবে না, অল রেকর্ডেড ক্লাস হবে, এখানে সব পাবা, মানে 13টা সাবজেক্টের রেকর্ডেড ক্লাসের প্রত্যেকটা ভার্সন পাবা। রেকর্ডেড করলে তুমি এই গোল্ডেন এ প্লাস পেয়ে যাবা, বাট যারা লাইভ চাও তারা এই ক্লাসটা ঢুকবা না, বাট বাকিরা ঢুকতে পারো। আর বাকি যে ক্লাসগুলো আছে এগুলো মোটামুটি সবই লাইভ, তো এগুলো ঢুকতে পারো। যেমন এসএসসি 27-এর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথের যে কম্বো প্যাকেজটা, এর দাম হবে হলো 3500 টাকা বর্তমান প্রাইস। এসএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্স, যেটা তুমি অলরেডি করছো, আচ্ছা এখানে যাস না, অন্য জায়গায় যাস না। আচ্ছা ফিজিক্স বেসিক টু প্রো, এইটার পাবা 1299, বা সিঙ্গেল যে কোনো কোর্স নিলে তার দাম পড়বে 1299। তুমি যদি খেয়াল করো, সিঙ্গেল যে কোনো কোর্স হলো 1299, আর যদি অল ইন অল কোর্সের লাইভটাতে যুক্ত হতে চাও তাহলে তোমার খরচ পড়বে 7000 টাকা। 7000 টাকায় অল ইন অলের লাইভ ক্লাসটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এই তো মোটামুটি তোমরা যে কোর্স পারচেস করতে চাও করতে পারো এখান থেকে তোমাদের মন মতো। তো আমার রিকমেন্ড থাকবে, তোমাদের কাছে যদি হালকা পাতলা কিছু টাকা পয়সা থাকে, এই অল্প কিছু পারচেসে তুমি একবারে সব কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবা, কিনতে পারো, আই হোপ। ওকে, তো এবার আসে এই অঙ্কটায় বলা হয়েছে 10 কেজি ভরের একটি বস্তু, তো বস্তুর ভর কত? 10, তাহলে বস্তুর ভর 10 কেজি। এত বেগে, বেগ মানে কি ভি, এত বেগ মানে 10 ms/1 বেগে একটি স্প্রিংয়ের উপর পড়ে স্থির হয়ে যায়, মানে স্প্রিংকে চাপ দিছে। আচ্ছা, স্প্রিং ধ্রুবক কে এর মান আছে, স্প্রিং ধ্রুবক কে, যার মান হলো 1 পরে 5 শূন্য, 5 শূন্য, ঠিক আছে? তো জুল পার মিটার স্কোয়ার, তো তুমি এখানে এইভাবে লিখতে পারো জুল পার মিটার স্কোয়ার, অথবা যা লেখা আছে তাই লিখবা। সেটি কতটুকু সংকুচিত হবে? সংকুচিত বলতে এক্স এর মান। আমরা জানি যে গতিশক্তি ইকে সমান হাফ কে এক্স স্কোয়ার, আর স্প্রিংয়ের ক্ষেত্রে এটা হয়ে থাকে হলো হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? তো জাস্ট তো আগে তুমি এখানে গতিশক্তি বাই করে নিবা, কারণ এখানে যেহেতু এম আর ভি দেওয়া আছে, গতিশক্তি ছাড়া তুমি এটা করতে পারবা না। তো অ্যাট ফার্স্ট তুমি গতিশক্তিটা বাই করবা। আমরা জানি গতিশক্তি ইকে সমান সমান, ইকে সমান সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম, এম এর মান কত? এম এর মান হলো 10, গুণন ভি, ভি এর মান কত? 10, তারপরে কি স্কোয়ার, তাহলে 10-এর উপর স্কোয়ার দিলে 100, আর 10 2 দ্বারা ভাগলে 5, তাহলে 5 আর 100 500, তার মানে 500 জুল হয়েছে। আবার স্প্রিংয়ের কথা বলে, এটা তো তোমার এই যে এই অবস্থায় 10 কেজি ভরের এত বেগ হয়েছে এই অবস্থায়, সেটা স্প্রিংয়ের উপরে বললো। এবার স্প্রিংয়ের হিসাবে আসি। আবার স্প্রিংয়ের ক্ষেত্রে তুমি চাইলে এখানে আবার লিখতে পারো, আবার তোমার কি স্প্রিংয়ের ক্ষেত্রে গতিশক্তি কে সমান সমান, বা স্প্রিংয়ের শক্তিকে হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে তোমাকে কে এর মান দিয়ে রাখছে ওরা, এক্স এর মান বাইকে তুলছে। এক্স হলো সংকোচন বা প্রসারণ, প্রসারণ বললেও এক্স বাই করতে হয়, সংকোচন বললেও এক্স বাই করতে হয়। আচ্ছা, যদি আমি এক্স বাই করি, এক্স যদি বাই করি, এই দুই এখানে ভাগ আছে, মানে নিচে আছে, তাহলে অটোমেটিকলি ওটা গুণ হবে যায়। তাহলে এক্স সমান সমান দাঁড়াইলো কি? তো আমি একটু দাঁড় করে দিই। এখানে কে আগে থেকে ছিল, এটা নিচে ভাগ ছিল, এটা উপরে যায় গুণ হলো, মানে নিচেটা উপরে গেল। কে এটা কি আছে, এটার মধ্যে কোনো চিহ্ন গুণ আছে, তার মানে এখানে গেলে কী হবে? ভাগ। যেহেতু এক্স বাই করবো, স্কোয়ার বেশি আছে, স্কোয়ারের পাশে গেলে কী হবে? রুট। তার মানে এক্স সমান সমান রুট ওভার 2e ডিভাইডেড কে। এবার তুমি মান বসাও, আমার নিচে জায়গায় আমি এখানে বসা দিচ্ছি, রুট ওভার 2 গুণন ইকে, ইকের মান তুমি পেয়েছো 500, তাহলে ইকের মান হলো 500 ডিভাইডেড এ কে, কে এর মান তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে? 1 পর 5 শূন্য। দেন এবারে এটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটার উত্তর কত আসে। তো আমি যদি দেখি 2 গুণন 500, তাহলে উপরেটা গেল ভাগ, নিচেরটা 1 পরে 5 শূন্য, 4 1 5, তাহলে তোমার উত্তর আসলো এইটা, যাকে তোমাকে রুট করতে হবে। তো রুট অ্যান্সার ইকুয়াল, যার উত্তর আসতেছে তোমার হলো 0.1, তাহলে 0.1 মিটার সংকুচিত হয়েছে, 0.1 মিটার। তুমি চাইলে একে ইতে করতে পারো, মানে সেন্টিমিটার করতে পারো, সেক্ষেত্রে উত্তরটা আসবে 10 সেন্টিমিটার, কারণ 100 দ্বারা গুণ করলে তখন এটা আসবে 10 সেন্টিমিটার, ঠিক আছে? তো মেন উত্তর হলো 0.1 মিটার পর্যন্তই করলে হবে, সেন্টিমিটার করা লাগবে। স্প্রিংয়ের হিসাবগুলো আসলে সেন্টিমিটারই করে, কারণ স্প্রিংয়ে মিটারও মানে অনেক কিছু। যেমন আমার ফুল উচ্চতা 1.67 মিটার, বা বাংলাদেশে যারা আছে তাদের সবারই প্রায় 68 এটা পাওয়া যাবে না, 1.68 মিটার কোনো মানুষ নাই। তাহলে ভাবো যে এই জন্য স্প্রিং যত ছোটো হয় ওদেরগুলো সেন্টিমিটার হিসাব করা হয়, তাই এখানে সেন্টিমিটার বাই করতে হয়। বাট এমন না যে না করলে হবে না, তুমি যদি এখানে করো তা উত্তর হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে?
ওকে, দেন আমরা সামনে আগাবো। এরপরে প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি কত উপরে উঠবে? এই ধরনের অঙ্ক আমরা আগেও করছি এবং অধ্যায় 3 এটা নিয়ে আমি বিস্তারিত একটা দিয়ে দিছিলাম তোমাদেরকে। বলছিলাম যে একটা শর্ট যেই এটা মানে হলো সূত্রটা সেটা ইউজ করবা। কত উচ্চতায় উঠবে সেক্ষেত্রে ইউজ করবা ইউ সমান সমান মানে উচ্চতা ইউ সমান ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। এই শর্ট সূত্রটা তোমাদের বলে দিছিলাম, ব্যাখ্যা দিয়ে বুঝাই দিছিলাম, অধ্যায় 3 বিস্তারিত সব বুঝাইছি। তো সেখান থেকে আমরা পাই হলো এই সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। তো এবার আমি আসি ইউ এর মান মানে কত বেগে মারছো। ইউ হলো তুমি 100 m/s বেগে মারছো, তাহলে 100 × 2, জি এর মান হলো 9.8। এখন অনেকে বলবো ভাইয়া নিচ থেকে উপর দিকে মারছে উপরে, তাহলে তো জি এর মান -9.8 হবে। এটা অধ্যায় 3 যদি তুমি না দেখো একটু কাইন্ডলি দেখবা, সেক্ষেত্রে কি এটা তুমি বিস্তারিত বুঝতে পারবা। আমি ওখানে দুইভাবে করিয়ে তোমাকে বুঝিয়ে যেভাবে যা লাগে করে অনেক সময় নিয়ে বুঝাইছি ওখানে। তো ওইটা করলে তোমাদের ওখানে ক্লিয়ার হয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করো। তো এখানে বলছে 100 উপরে স্কোয়ার ভাগ, নিচেরগুলো করলে ব্যাকেটে করবে, নাহলে ভুল আসবে, ক্যালকুলেটার অনেক ক্ষেত্রে ভুল আসে, তো ব্যাকেট দিলে ভালো হয়। 2 × 9.8 দিলে আসতেছে সমান দিই। আচ্ছা আমারটা তোমারটা সরাসরি আসবে 510.24 510.24 জুল ও মিটার, সরি মিটার, উচ্চতা রাখুন মিটার, তাহলে 510.24 মিটার উচ্চতায় উঠবে। ঠিক আছে, তো এটা আমার কনসেপ্ট শেষ। এটা কিন্তু আমি আগে আরেকটা কনসেপ্ট দিয়ে করেছিলাম যে এইখান থেকে নিচ থেকে মারতেছে সর্বোচ্চ উচ্চতা আর বেগ হবে কত 0। আমি ওই কনসেপ্ট দিয়ে করাতে এবং বুঝাইছি এবং জি এর মান -9.8 সেটাও বুঝাইছি। তুমি অধ্যায় 3টা একটু কাইন্ডলি দেখবা, তাহলে এটার পুরো বেসিকটা আরও ক্লিয়ার হবে তোমার। আর পরবর্তীতে 5 কেজি ভর মানে কি বস্তুর ভর আছে, এখানে এম এর মান হলো 5 কেজি, এম সমান 5। ভরের একটি বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, মানে বেগ ইউ, এটা ইউ ধরি আমি আদিবেগ যেহেতু, তাহলে আদিবেগ ইউ সমান সমান তোমার কত 50 ms/s যেটা তো আছে। খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে? খুব ইম্পর্টেন্টের উপরে ইম্পর্টেন্ট যদি কোনো অঙ্ক থাকে এটা খুব থাকে, এটা এই প্রশ্নটা খুব থাকে, মানে কোনোভাবে মিস করবে না। ক্লাস 10 অ্যান্ড ক্লাস 9 উভয়ই এই প্রশ্ন কোনোভাবে মিস করবে না। যে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হইলো, এখন কোন উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তি সমান হবে, এইটা বোঝানোর জন্য তোমাকে আগে চিত্র বুঝতে হবে। আমাকে একটা চিত্র, আচ্ছা আমি এটাকে একটু ইরেজ করে দিচ্ছি যেহেতু আমার এখানে চিত্রটা আঁকতে হবে। তো এখানে তোমার ধরো নিচে একটা বস্তু আছে, আমি এটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। ঠিক আছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, 5 কেজি ভরের বস্তু এত বেগে, তো কত বেগে নিক্ষেপ করলাম? এই বস্তুটাকে আমি এখান থেকে 50 না কত 50 ms/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। বলা হয়েছে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। তো আমি ধরে নিব যে এখান থেকে এই বিন্দুতে এটা সমান হবে। আমি ধরলাম এটা এ, এটা বি, এটা সি বিন্দু। আমি ধরে নিব যে বি বিন্দুতে এর গতিশক্তি বিভব শক্তির সমান হবে। এখন যদি আমি খেয়াল করি পুরো যে কত উচ্চতায় যে উঠবে এটা কিন্তু এখানে দেওয়া নাই। ঠিক আছে, মানে এইখান থেকে এই যে কতটুকু এই হিসাবটা দেওয়া নাই, তুমি এটা বাই করে নিবা যে সর্বোচ্চ সে কত উচ্চতায় উঠবে। আমি কাউন্টিংটা করে নিচ্ছি। তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র হলে ইউ সমান সমান মানে এইচ সমান সমান ইউ স্কয়ার ডিভাইডেড 2g। তাহলে ইউ এর মান কত বেগে মারছো তুমি 50 ms/s দেন 2 × 9.8, তাহলে টোটাল উচ্চতা কত আছে? তাহলে হলো 50 স্কোয়ার ভাগ 2 × 9.8 সমান হলো উচ্চতার কথা বললে টোটাল আছে হলো 127.55 মিটার, 127.55 মিটার। তো আমার এইখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব হলো 127.55 মিটার। ঠিক আছে, 127.55 মিটার। এবার আমি তোমাকে একটু বুঝাই যে আমি এখান থেকে বি বিন্দু নিছি, আমি ধরে নিলাম যে এ থেকে বি বিন্দু আছে হলো x মিটার। এরকম বিষয় যে আমার এখান থেকে এখানে বাড়ি, মাঝখানে একটা বাজার, আমার বাড়ি এইটা, আমি যেখানে কাজ করি বা প্রাইভেট পড়াই বা আমার স্কুল যেটা, আমার স্কুল হলো আমার এইটা, আর এটা আমার বাজার। আমার যাওয়ার পথে এখান থেকে টোটাল দূরত্ব আছে হলো তোমার কত কিলোমিটার? 3 কিলোমিটার পথ। আমি আমার বাড়ি থেকে স্কুলে গিয়েছি 1 কিলোমিটার, তাহলে বাজার আর কত দূর? টোটাল পথ 3 কিলোমিটার। আমি আমার বাজার থেকে বা আমি আমার বাড়ি থেকে স্কুলে এসে 1 কিলোমিটার, বাজার আছে কত কিলোমিটার?
2 কিলোমিটার। দেখছো কত সহজ উত্তর করতে পারছো। তো এই যে 2 কিলোমিটার পাইলা, তুমি যে এখানে যে 2 কিলোমিটার কেমনে পাইছো? তুমি টোটাল 3 কিলোমিটার ছিল, এই 3 কিলোমিটারকে মাইনাস করে দিছো, তুমি যে 1 কিলোমিটার মানে অতিক্রম করছো সেটা করে কিন্তু 2 কিলোমিটার পাইছো। তো এটাও সেমি কোয়ালিটির, যে আমি এখান থেকে যেই উচ্চতা মানে এইখানে যেটা টোটাল ছিল 127.55 টোটাল, তার মধ্যে আমি এক্স অতিক্রম করছি নিচ থেকে, তাহলে এখানে আছে কত 127.55 মাইনাস এক্স। হয়েছে? তো এই চিত্রটা আমরা বুঝতে পারলে ইজিলি অঙ্কটা করতে পারবো। এবার চলো আমরা ইজি অঙ্ক করতেছি। তাহলে আমরা এখানে উচ্চতা পেলাম, এবার আমি লিখবো যে ধরি, এটা হলো আমার কি কত নম্বর প্রশ্ন, এটা মানে ঘয়ে না গয়ে জানি থাকে, ঠিক আছে। আমি লিখবো কি ধরি, তো ধরি কি ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি মানে মাটি, মাটি থেকে কত উচ্চতায় এক্স উচ্চতায়, বিভব শক্তি গতিশক্তির সমান। এই প্রশ্নটা বলে নিবা ওদের। ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। বিভব শক্তির সমান হবে। আমি ধরে নিলাম যে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। এখন আমি কাউন্টিং করব যে এইখান থেকে এই যে এক্স উচ্চতায়, এই এক্স উচ্চতায় বিভব শক্তি কত আর গতিশক্তি কত। বিভব শক্তির সূত্র কি mgh, বিভব শক্তির সূত্র হলো mgh। তাহলে আমি নরমালি বিভব শক্তি বাই করতে পারি। তাহলে ফার্স্ট টাইম বাই করব বিভব শক্তি। বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র ইপি সমান সমান mgh। এম এর কথা বললে বস্তুর ভর আছে, বস্তুর ভর 5 কেজি, তাহলে এম এর মান 5, জি এর মান 9.8, কারণ তোমার ক্ষেত্রে ঋণাত্মক হওয়ার কোনো চান্স নাই। এইচ হলো মাটিতে কত উচ্চতায় আছে, মাটিতে কত উচ্চতায় আছে এক্স, তার মানে এক্স। তাহলে সেই অনুসারে কাউন্টিং করলে কত আসে 5 গুণন 9.8, তাহলে 5 গুণন 9.8, তাহলে আসতেছিল 49, তাহলে এখানে আসতেছে 49 এক্স হলো। তাহলে এটা আমার কি, এটা আমার বিভব শক্তি। এবার আমার সেম ভাবে আবার কি বের করতে হবে, এবার বের করতে হবে গতিশক্তি। তারপর প্রশ্ন মতো আর দুজন সমান। এখন গতিশক্তি বের করতে হলে বেগ জানা লাগবে। এখন কথা হলো এই যে বি বিন্দু মানে এক্স উচ্চতায় তুমি কি বেগ জানো? বেগ কিন্তু তুমি জানো না। আমি সবসময় বলি গতিশক্তি বের করতে হলে বেগ জানতে হয়। যদি বেগ না জানো তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর যেহেতু এটা উপর নিচের বিষয় তাহলে 2gh সূত্র প্রয়োগ করে তুমি বেগ নির্ণয় করে নিবা। অবশ্যই এটা তোমার মাস্ট বি কাজ। তো আমি এখানে হালকা পাতলা মুছে দেবো, যেমন তো আমার এখানে একটু লাগবে জায়গা, তো আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে আমার সূত্র কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান কি নিচ থেকে উপরের দিক মাত্র ছিল কত বেগে 50, তাহলে 50 স্কোয়ার প্লাস 2, যেহেতু নিচ থেকে উপরের দিকে মারতেছে তাই জি এর মান -9.8 গুণন উচ্চতা। তো মাটিতে কত উচ্চতায় অতিক্রম করছে এক্স, ঠিক আছে। আর তুমি এটা স্কোয়ার করো 50 উপরে, কোথায় গেল? আচ্ছা আরে বাবা, তাহলে হলো 50 স্কোয়ার করলে আসছে 2500, তাহলে এটা হলো 2500 প্লাস মাইনাসে মাইনাস, দেন এটার ক্ষেত্রে করলে 19.6 এক্স, বুঝছে। এখন তোমার বাকি কাজ প্রশ্ন মতে আরো দুজনকে গতিশক্তি বাই করবা। তো গতিশক্তি বাই করো। তাহলে গতিশক্তি কি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম, এম এর মান হলো কত 5, ভি স্কোয়ারের পুরো স্কোয়ার সমান পাইছো তুমি, দেখো ভি স্কোয়ার মানে ভি স্কোয়ারের পুরোটা মান পাইছো এটা, তাহলে ভি স্কোয়ার সমান হলো তোমার কত, আবার স্কোয়ার দিয়ে দিও না কারণ আমি ওখানে স্কোয়ার বাই করি নাই, তো তুমি স্কোয়ার আবার দিয়ে দিও না, বুঝছে। তো এটা হলো আমার টোটাল মান। এখন চাইলে আমি কিছু ক্যালকুলেশন করতে পারি, আবার চাইলে নাও করতে পারি। তাহলে আমি ইপের মান পেলাম, ইকের মান পেলাম। প্রশ্ন মতো হলো তোমার কি এই দুজনই সমান, গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির সমান, মানে প্রশ্ন মতো এইটা সমান এইটা। তো আমি একটু মুছে দিবে দেখে তোমরা জিনিসটা তুলে নিও। তাহলে তোমার কি প্রশ্ন মতে বিভব শক্তি সমান গতিশক্তি, এই যে বিভব শক্তি গতিশক্তির সমান। বিভব শক্তি যেটা পাইছি
বিভব শক্তি ইপি সমান হলো এটা 49x, গতিশক্তি যেটা পাইছি সেটা পাইছি যে এটা 1/2 গুণন 5, তারপর কত 250, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, মাইনাস পয়েন্ট এক্স। ওকে, তো এখান থেকে এখন তুমি নর্মালি এক্স বাই করলে এটা হয়ে যাবে যে কত উচ্চতায় তোমার এটা কাউন্টিং করতেছো, ঠিক আছে? তো এগুলো আমি সব মুছে দিলাম, এখন এখান থেকে জাস্ট এক্স বাই করো। আরে বাবা, আচ্ছা এনে এক্স বাই করো এখান থেকে। তো আমি জাস্ট এক্স বাই করতে চাই, তাহলে এখানে এটা কি ভাগ আছে, এপাশে গেলে কী হবে গুণ, আর এটা এখানে গুণ আছে, এপাশে আসলে কী হবে ভাগ। তার মানে হলো 49x গুণন নিচেরটা 2, তো এটা গুণ যাবে, এটা আছে গুণ আকারে, তাহলে এটা যাবে কী আকারে, ভাগ আকারে। তাহলে এখানে সব ফ্রি হয়ে গেল, এখানে থাকলো 250 মাইনাস এক্স, হয়েছে? এখন এটা ক্যালকুলেশন করবো যে 49 গুণন 2 ভাগ 5 ইকুয়াল কত আসে, 49 গুণন 2 ভাগ 5 ইকুয়াল আসতেছে হলো তোমার এটা কত আসলো 19.6, 19.6, এখানে এক্স আছে এক্স, তো এখানে তাহলে থাকলো কত 250 মাইনাস 19.6 এক্স। এখন আমরা কী করবো, এক্স যেহেতু এক্স বাই করবো তাহলে দুইটা এক্স একদিকে নিব, এই এক্সটা এখানে মাইনাস আছে, আসলে কী হবে প্লাস, তাহলে 19.6x, এটা এখানে মাইনাস আছে, আসলে প্লাস 19.6x সমান সমান হলো কত 250। এখন এক্সের কাউন্টিং করি, যে এখানেও 19.6, এখানেও 19.6, তাহলে টোটাল হইল কত, তাহলে 19.6 প্লাস 19.6, তাহলে আসতেছে হলো তোমার কত 39.2, তাহলে এই দুইটা যোগ করলে হলো 39.2x সমান হলো কত 250, আর এক্স বাই করবো, তার মানে 39.2, এটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে ভাগ, তাহলে এক্স সমান সমান তোমার কত আসতেছে, এক্স সমান আসতেছে 250 ভাগ 39.2, তখন ভাগ করে দেখো কত আসে, তাহলে 250 ভাগ 39.2 ইকুয়াল উত্তর হইল 63.77, আমি 78 দিতে পারি, তো 63.78 মিটার। তার মানে 63.78 মিটার উপরে তোমার কি হবে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে একটা অঙ্ক, এই অঙ্কটা তুমি আমি 100% উপরে 100-এর উপরে 100 যদি থাকে তাহলে সেটা দিব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, ঠিক আছে? দেন চলো আমরা সামনের দিকে আগাই। ও এরপর তো শক্তির বিভিন্ন উৎস, তো শক্তি আসলে দুইটা উৎস, একটা হলো নবায়নযোগ্য, একটা হলো অনবায়নযোগ্য। মানে যে শক্তিগুলো নতুনভাবে উৎপন্ন করা যায় সেটা নবায়ন, আর যেটা অনবায়ন বলতে বোঝানো হয় যে শক্তি আর উৎপন্ন করা যাবে না পৃথিবীতে, একটা সুনির্দিষ্ট যেটা ফুরাই গেলে আর পাবো না আমরা, এটা হলো অনবায়নযোগ্য শক্তি। এটার জন্য আমি একটা ছক বানাইছি তোমাদের জন্য, এই ছকটা মুখস্থ করে নিলে বা এই ছকটা যদি ভালো করে জানো, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, আহামরি কোনো প্রশ্ন আসে না এমসিকিউ। তো এমসিকিউর জন্য এই ছকটা আমার মনে পিসি যে ছকটা তোমাদের জন্য রেডি করা, এই ছকটা মুখস্থ করলে আর কিছু দরকার নাই। কেমন, ধরো এখানে লেখা আছে শক্তির উৎস অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। অনবায়নের মধ্যে তেল, গ্যাস, কয়লা এবং নিউক্লিয়ার, এগুলো অনবায়ন, এগুলোকে আর কখনো উৎপন্ন করা যাবে না, যদি এগুলো পৃথিবীতে ফুরিয়ে যায়, বা এক সময় ফুরে যাবে, আসলে 100 বা 150 বছর পরে ফুরে যাবে। তো এগুলো হলো অনবায়নযোগ্য শক্তি, তাই এগুলোকে অবশ্যই সযত্নে রাখতে হবে। এবং নবায়নযোগ্য শক্তি যে শক্তিগুলোকে উৎপন্ন করা যায়, যেমন হলো জলবিদ্যুৎ, তারপর বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি এবং জিও থার্মাল। তো এখানে যেই শক্তিগুলো আছে বিশেষ করে এগুলো, এই দুই পাশের ছকগুলো উদাহরণগুলো ভালো করে মনে রাখবা। প্রশ্ন নিচে থাকবে নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি, মিক্সচার করে দিবে, আবার কোনটি নবায়নযোগ্য শক্তি মিক্সচার করে দিবে। তো সেই জন্য এই ছকটা মুখস্থ রাখা ইম্পর্টেন্ট, বিশেষ করে উদাহরণগুলো মনে রাখা। এই কটার উদাহরণের বাইরে বিগত 15 বছরের প্রশ্ন দেয় নাই এবং আমরা পাইও নাই, তাই 15 বছরের মধ্যে যদি না দেওয়া থাকে আগামী 10 বছরের মধ্যেও দিবে না, তাই তুমি টেনশন নিও না। তোমার কাজ এই ছকটা খালি মনে রাখা, তাহলেই তোমার এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে, এই টপিক আর কিছু পড়ার প্রয়োজন নাই। দেন আসি এইখানে শক্তির নিত্যতা এবং শক্তির রূপান্তর, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে এটা হলো, ওটা যদি গ ছিল, এটা হলো ঘ, মানে এটা আরো ইম্পর্টেন্ট। 1000%, ঠিক আছে? মানে ইম্পর্টেন্টের উপরে যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে এইটা শক্তির নিত্যতা এবং শক্তির রূপান্তর। প্রশ্ন এরকম থাকে
যে এ বি সি বিন্দুতে শক্তি সংরক্ষিত নীতি অনুসরণ করে কিনা। তো এখানে দেখো আমি একটা প্রশ্ন রাখছি, একটা প্রশ্ন বোর্ড প্রশ্নের মতো, এটা এখানে সমান হবে, এটা একটা দাগ করছে গে, আচ্ছা এটা সমান হবে, টাইপিং মিস্টেক। তো এই জায়গায় প্রশ্ন বলা হয়েছে যে এ বি সি বিন্দু, বিন্দু তিনটা আছে, এটা কি, এটা এ, এটা বি এবং এটা বি হবে বাই মিস্টেক, কারণ এখানে ডি তো লেখা নেই বি, তাহলে এটা হবে বি বিন্দু আর এটা হবে সি বিন্দু। তো এই তিনটা বিন্দুতে শক্তির নিত্যতার সূত্র মানে কিনা, শক্তির নিত্যতার সূত্র যে বিষয়টা, যে আমরা মোট শক্তি যে সূত্রটা পাইছিলাম, মোট শক্তি ই সমান সমান তোমার কি E1 প্লাস E2 বা ইকে প্লাস ইপি। তো এইটা তিন বিন্দুতে বাই করে দেখতে হবে যে সমান হয় কিনা, যদি হয় তাহলে মনে করো অবশ্যই সেটা হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আসবেই। তো আরেকবার তোমাদের সাথে অ্যানাউন্সমেন্ট করি, যারা এখন পর্যন্ত আমাদের এই কোর্সগুলো পারচেস করো নাই, আই হোপ তোমরা এই কোর্সগুলো পারচেস করবা। খুবই স্বল্প প্রাইসে আমরা রাখার চেষ্টা করছি এবং আমাদের যে কোর্সগুলো, আগের যে কোর্সগুলো সেগুলো কিন্তু রিফ্রেশ করে বা আগেরগুলোকে ডিলিট করে দিয়ে আমরা নতুন আবার কোর্স তোমাদের জন্য লঞ্চ করেছি, যেন কোনো ধরনের প্রবলেম না হয়। আমাদের আগের স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্টের সাথে পুরাতন ভিডিও যদি না আসে, একবারে নতুন সব আপডেট ভিডিও তোমাদের জন্য। এবং যদি এগুলো ভিতরে ঢুকো, আমি তোমাকে যদি বলি, সাপোজ ধরো আমি এই কোর্সটা দিচ্ছি, সব কোর্সে আসলে এভাবেই। তো কোর্সগুলো ঢুকলে তুমি অটোমেটিকলি ক্লাসগুলো পেয়ে যাবা। কোর্স কিনুন অপশন রয়েছে, কোর্সে কী কী থাকতেছে তুমি যদি এখানে সি মোড দাও তাহলে ডিটেলস তুমি দেখতে পারবা, যে 13টা সাবজেক্টে থাকতেছে, কোর্সের সময় থাকতেছে, রেকর্ডেড ক্লাস কী কী থাকতেছে A to Z। এই পাশেও সেগুলোর অপশনগুলো দেওয়া আছে ম্যাটেরিয়ালসের। এবং তুমি যদি খেয়াল করো একটু নিচের দিকে যদি আসো, আমাদের নাম্বার বিস্তারিত সব কিছু বলা আছে। সাপোজ ধরো তুমি ইংরেজি সেকেন্ড পত্র ক্লাস করবা, তো ইংরেজি সেকেন্ডে দিবা, দেখো যে সব ক্লাস কিন্তু অলরেডি রেকর্ডেড আছে, কারণ ইংরেজি দিতে আমরা আগেই কমপ্লিট করছি। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। দেন যেমন রাইটিং পার্টে আসলো, রাইটিং পার্টে লেখার নিয়মগুলো আছে, ম্যাথে আসলে ম্যাথের ক্লাসগুলো দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা ফাংশনাল, যদি ম্যাথগুলো দেখো ম্যাথ ক্লাস কীভাবে দেওয়া আছে, যে প্রথমে মেন বইয়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা আছে, তারপর অনুশীলনী যে অঙ্কগুলো সেগুলো করা আছে, অনুশীলনের যে অঙ্কগুলো সেগুলো করা আছে, তারপর টাইপ ভিত্তিকভাবে ম্যাথগুলো সমাধান করে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আসলে প্রত্যেকটা জিনিস রেডি করা আছে। তো আমার মনে হয় যে এই ক্লাসগুলো যদি কোর্সগুলো তোমরা কেনো, তোমরা অনেক দিক থেকেই বেনিফিট হবে। এবং এইখানে এরপরে মানে 95+ পাওয়ার জন্য যা যা আছে এখানে সব কিছু আছে। 100 টার্গেট আমাদের, তো আসলে 100 তো হয় না। তো বিষয় এই কোর্সের উপরে আমার মনে হয় না তোমার আর কিছু দরকার আছে, ফ্রি ক্লাস করলেও এনাফ। যেমন এই ক্লাসটা করতেছো, এই যে এই অঙ্কটা তুমি ভালো করে মনোযোগ দিয়ে এখন বুঝবা, তাও কিন্তু তোমার জন্য এনাফ। তো চলো আমরা অঙ্কটা করি। তো ফার্স্টের কথা হলো আমি এই বিন্দুতে মোট শক্তি বাই করব। তাহলে আমি লিখবো এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে। এখন তোমাকে একটা কথা বলি, একমাত্র এ এমন একটা বিন্দু যে বিন্দুতে বস্তুটা এখন দাঁড়ায় আছে। এখন এখান থেকে বস্তুটা নিচে পড়বে, উপর থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে নিচের দিকে ফেলা হচ্ছে, ঠিক আছে। আবার এখানে 5 কেজি লাগছে, মানে এখানে অ্যাডভান্স লেভেল করতে যায়, বেশি পাকা ফেলাইছে, ঠিক আছে। মানে আমি বলছি কি আর ও করছে কি, মানে যে টাইপিং করছে তার এটা বিষয়। টোটাল দেওয়া ছিল মেন হিসাব হলো 60 সেন্টিমিটার, টোটাল দেওয়া আছে কত মিটার, 60 সেন্টিমিটার। এবং এখানে দেওয়া ছিল এ বি সমান সমান AC ডিভাইডেড 3, এতটুকু এখানে দেওয়া ছিল। আর বাকি যেসব ডিটেলস, এই যেমন এইটা, এই যে 3 কেজি 5 কেজি, কে জানে টাইপার যে যা টাইপিং করতে দিয়েছিলাম সে কী করছে, হুদা এগুলো গেলে করছে। তো এরকম সমস্যা নেই, জাস্ট এরকম থাকবে যে উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলা হচ্ছে, বস্তুর ভর দেওয়া থাকবে এবং একটা সাইডে একটা তোমার মিটার দেওয়া থাকবে এবং একটা শর্ত দেওয়া থাকতে পারে, অথবা এখানে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এখান থেকে তোমাকে এই বিন্দুতে করতে হবে। এ এমন একটা বিন্দু যে বিন্দুতে তোমাকে কিছুই বাই করতে পারে, সোজা মোট শক্তি বাই করবা। তো মোট শক্তির সূত্র হলো ই, যত এই বিন্দু তাই এ সমান সমান হলো ইকে প্লাস ইপি। মোট শক্তি বা যান্ত্রিক শক্তির সূত্র ই সমান সমান কি, ইকে প্লাস ইপি। যেহেতু এইখানের বেগটা আদি বেগ এবং এই বেগটা 0, কিন্তু এখানে বস্তুটা স্থির আছে এবং তারপর উপরে থেকে বস্তুটাকে নিচে ফেলা হচ্ছে, তাহলে এইখানে বস্তুটার বেগ 0। তাই এই ক্ষেত্রে একমাত্র সূত্র F = ½ × mv হয়, ভি এর জায়গায় হবে u²। একমাত্র এই প্রথম বিন্দুটার ক্ষেত্রে হবে u², এছাড়া বাকি সব বিন্দুতে তোমাকে বেগ বাই করে নিতে হবে। আর এপি সমান সমান সূত্র হলো কি, mgh। এখানে হাফ এম এর মান যদি বলি, এম এর মান ছিল 10 কেজি, তাহলে এম এর মান হলো কত, 10 গুণন ইউ। যেহেতু এখানে বস্তুটা স্থির আছে তাই আদি বেগ হলো 0, তারপর স্কোয়ার প্লাস এম এর মান হলো তোমার কত, 10 গুণন জি এর মান 9.8 গুণন এইচ। এইচ মানে মাটি থেকে কত উচ্চতায় আছে, মাটি থেকে টোটাল উচ্চতা আছে 60 মিটার, এখানে সেন্টিমিটার আছে, বাট যদি সেন্টিমিটার আছে তো আমি সেন্টিমিটার মিটার করে নিচ্ছি। তো তুমি সেন্টিমিটার কী করবা, এইচ সাইডে একটা নোট করবো প্রয়োজনে। এ সমান 60 সেন্টিমিটার আছে, যদিও এখানে সেন্টিমিটার না, বোকা এটা মিটার ছিল, ও সেন্টিমিটার টাইপিং করে দিছে, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে সেন্টিমিটারই করতেছি।
তাহলে 60 নাকি সেন্টিমিটার মানে হলো 100 দ্বারা ভাগ, তাহলে আমরা মিটার পাচ্ছি 0.6 মিটার, তাহলে 0.6 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই হিসেবে করতেছি 0.6। ওকে, যেহেতু এখানে 0 আছে, 0 দ্বারা যাই করো অল টাইম 0 0ই থাকবে। দেন এতটুকু ক্যালকুলেশন করো, তাহলে 0.6 গুণন 9.8 গুণন এম এর মান ছিল 10, তাহলে টোটাল আসলো আমার কত 58.8। তো এটা আসলে হলো 58.8, 0-এর সাথে এটা যোগ করলে 58.8ই থাকে। তো এটা হলো আমার জুল, এর এটা মোট ক্ষমতা হয়ে গেল। তো এখন আমাকে দেখতে হবে যে তিনটা বিন্দুতেই সেম টু সেম আছে কিনা, সেম টু সেম তিনটা বিন্দুতেই আছে কিনা। এখন প্রথম বিন্দুতে আমাকে বেগ বাই করার দরকার নেই, কারণ প্রথম বিন্দুতে স্থির আছে, কিন্তু যখনই উপরে থেকে নিচে পড়বে এবং এখানে আসবে, তখন দেখো উপরে থেকে নিচে পড়ার জন্য কিন্তু একটা বেগ তার থাকে, একটা বেগ তার থাকে। অবশ্যই প্রথম বিন্দু ব্যতীত মানে এই 1 নম্বর বিন্দু ব্যতীত বাকি বিন্দুর ক্ষেত্রে তোমাকে কী বাই করতে হবে, বেগ বাই করে নিতে হবে। তো আমি বি বিন্দুর ক্ষেত্রে এবার আসো, তো এই বিন্দু আমার গেল। তো এবার আসি বি বিন্দুর ক্ষেত্রে। তো বি বিন্দুর ক্ষেত্রে আমি সরাসরি এই সূত্র ইউজ করতে পারবো না বি বিন্দুর ক্ষেত্রে, কারণ বি বিন্দুতে বেগ নেই, এই বিন্দু ছাড়া বাকি সব বিন্দুতে বেগ বাই করতে হয়। তো আমি বি বিন্দুর বেগ বাই করবো। বেগের সূত্র হলো তোমার কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তাহলে 2gh। ইউ তো এখানে যেটা ছিল সেটা হলো তোমার কি 0তে ছিল, প্লাস 2 গুণন 9.8। এবার উচ্চতার কথা বলি, উচ্চতা হলো কতটুকু অতিক্রম করছে, অতিক্রম করছে হলো এ থেকে সি, না এ থেকে বি। এবি বলছে কি, এবি হলো এসির 3 ভাগ, তাহলে তুমি উচ্চতা এখানে বাই করে নিবা, মানে এইচ যেটা এটা হলো এবি আর এটা হলো এবি, এইচ যেটা সেটা হলো এবি, আর এবি সমান আছে এসি বাই 3, এসি বাই 3। এসি এ থেকে সি টোটাল আছে 60 সেন্টিমিটার, যার অর্থ হলো 0.6 ভাগ হলো 3। আমি 0.6 দ্বারা ভাগ করলে, মানে এখানে টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। 60 মিটার ছিল, ও টাইপিং করে এটাই দিয়ে দিছে ভাগ 3, তাহলে ভাগ দিলে আসতেছে তোমার হলো 0.2। তার মানে এখান থেকে উচ্চতা আছে কত, এখান থেকে এখান অতিক্রম উচ্চতা হলো 0.2 মিটার। তাহলে উল্টা দিকে কত, টোটাল ছিল 6, তুমি হিসাব করো, টোটাল ছিল 0.6, এখান থেকে একটু হলো 0.2, তাহলে এখান থেকে একটু কত 0.4, ঠিক আছে। এখানে এক্সট্রা দাগ হয়ে গেছে, আমি এক্সট্রা দাগগুলো মুছে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো, এত ক্যারফা না থাকে। আমি এই এক্সট্রা দাগগুলো মুছে দিই এবং সবই মুছে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা এখানে পেলাম কত 0.2, এই অংশটুক উপরের টুক, এবং তাহলে নিচের টুক হবে 0.4, কারণ 0.6 ছিল, 0.6 থেকে 0.2 বাদ দিলে 0.4 থাকে। ওকে, এবার মোটামুটি ঠিক মনে হচ্ছে। এইচ আমি পাইলাম কত, এ থেকে বি এর দূরত্ব পাইছি আমি হলো 0.2, তাহলে এখানে আমি দেবো 0.2। 0 প্রেস করে দিলে 0 বাদ, জাস্ট এটা গুণ করে দিব, 2 গুণন 9.8 গুণন 0.2, তাহলে 2 গুণন 9.8 গুণন 0.2 বা 0.2 ইকুয়াল ক্যালকুলেশন করলে আসতেছে হলো 3.6। এটা হলো কি ভি স্কোয়ারের মান। এবার তুমি বাই করতে পারো কি মোট শক্তি। এবার আসো, অতএব মোট শক্তি ই, এটা কি বি বিন্দুতে বি, এবি সমান সমান ইকে প্লাস ইপি। ইকের সূত্র হলো, তোমার যদি কথা বলি, ইকের সূত্র হলো হাফ ইন্টু এম ভি স্কোয়ার, প্রথম বিন্দুর ক্ষেত্রে ইউ স্কোয়ার, বাকি সব ভি স্কোয়ার, আর ইপি সূত্র হলো এম জি এইচ। তো এখানে হাফ ইন্টু এম এর মান হলো কত কেজি জানিয়েছিল, বস্তুর ভর 10 কেজি, তাহলে 10 ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান পাইছো যে 3.6, তাহলে এটা 3.6 প্লাস এম এর মান হলো 10 গুণন জি এর মান 9.8। এই উচ্চতা বিভব শক্তি মানে মাটি থেকে কত উচ্চতায় আছে, তো মাটি থেকে বি বিন্দু কত উচ্চতায় আছে 0.4, তাহলে সেক্ষেত্রে উচ্চতা হবে 0.4, ঠিক আছে। খেয়াল রাখবা দুইটা উচ্চতা কিন্তু আলাদা। যখন আমি বেগ বাই করি তখন আমাদের ধরতে হয় যে মাটিতে কত অতিক্রম করছে, আর যখন আমি বিভব শক্তির বেলা করি তখন আমি করি হলো মাটিতে কত উচ্চতায় আছে। এই দুটো জিনিস ভালো করে খেয়াল রাখবা। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে, অবশ্যই যে এই বিন্দুতে যাইছে ওইটাই আসা উচিত। এখানে 1/2 গুণন 10 গুণন 3.6, তাহলে এই পাশে আসলো 18, এরপর আসলো আমার 18, সব মুছে গেছে আরামজাতা। এখানে আসলো 18 প্লাস এটা, তো এটা 18, আমি চাইলে যোগে একবারে দিতে পারি, বাট আমি একবার দিব না, খুচরা করে করছি। 10 গুণন 9.8
গুণন 0.4, তাহলে এরপর আসতেছে আমার হলো 39.2, যোগ করো। আচ্ছা, যোগ কত এখানে 18, তাহলে হলো তোমার আসতেছে কত 57.2, তাই তো? এম এর মানে তো 9.9, তো হ্যাঁ, তাহলে টোটাল আসছে 57.2। আগেরটা কত ছিল? হাফ এম ভি স্কোয়ার ইন্টু, আমি আগেরটার যদি হিসাব করি এম জি এইচ, এম এর মান ছিল 10, জি এর মান ছিল 9.8, এইচ এর মান হলো উচ্চতা যেটা ছিল 0.6, ক্যালকুলেশন করলে আসছিল হলো 58.8। উত্তর এখানে জাস্ট টাইপার মিস্টেকের কারণে হয়তো কোনো টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক করতে কেটে গেছে। আচ্ছা যাই হোক, মেন বিষয় হলো সমান তো হবে, এটা 100%, মানে সমান না হওয়ার কোনো ই নেই, গতিশক্তির নীতি অসংরক্ষণশীল হওয়ার কোনো চান্সই নেই। এখন দেখা যাক আমি কোনো জায়গায় ভুল করছি কিনা। হাফ ইন্টু এম এর মান 10 তো ভি স্কোয়ার মান 3.5, এই হিসাবে করলে এটা আসে 18। আমি যদি আবার করি 1/2 গুণন 10 গুণন 3.6, তার আসতে 18, এই পর্যন্ত তো ঠিকই আছে। এখানে ভরের বস্তুর মান 10 গুণন, তারপরে জি এর মান 9.8 গুণন মাটিতে কত উচ্চতায় আছে, অ্যাকচুয়ালি মাটি থেকে ছিল তো 40 মিটার, ওর দিছে এটা, আর উপরে পেয়েছিলাম 0. এ বি সমান পেয়েছিলাম হলো এসির 3 ভাগ, মানে 3 × 6 মানে 0.2, তাহলে এখানে হলো 0.4। তো আমি যেভাবেই করি এইটা যোগ হলো তোমার কত 18, তো উত্তর আসতেছে কত 57.2। আচ্ছা, এই মানটা জাস্ট ওদের সমস্যার জন্য মানটা এরকম হয়েছে, বাট অ্যাকচুয়ালি বোর্ড প্রশ্ন যেগুলো সেগুলোতে মান সেম আসবে। আমি যেমনটা বলতেছি যে এখানে আমি যদি বলতে পারতাম যে এখানে গতিশক্তি সংরক্ষিত হবে না, আমার মতো তো হবে না, কারণ আমার ইএ এবং ইভি এই দুটো সমান আসে নেই। 58.8 আসা উচিত, আইসে 57.2, তার মানে আমার মতে গতিশক্তি সংরক্ষণশীল হবে না। বাট আমরা যদি বোর্ড কোশ্চেনের কথা বলি, এরকম কোনো প্রশ্ন নেই যেখানে লেখা ছিল যে গতিশক্তি সংরক্ষিত হবে না, 100% গতিশক্তি সংরক্ষিত হবে। আচ্ছা গেল, এবার সেমভাবে আমরা সি বিন্দু বের করবো। যে প্রসেস দেখাচ্ছি তুমি এই প্রসেসে বিগত সালের প্রশ্ন করবা, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। এটা হলো ওই বোকার মান তোলার কারণে এরকম হয়েছে, ঠিক আছে? মানে যাকে টাইপিং করতে দেওয়া হয়েছে সে টাইপার হলে এই কাজটা করছে, এমন একটা কাজ করছে যে ওকে কি আর করবো। তো আসলে সি বিন্দুতে আসো। তো যদি সি বিন্দুর কথা বলি, সি বিন্দু মানে এখান থেকে সোজা যা নিচে পড়ছে এইখানকার কথা বলতে হবে। তো সি বিন্দুর ক্ষেত্রে তুমি যদি বেগ বাই করতে চাও, তাহলে আগে বেগ অবশ্যই বাই করো প্রথম বিন্দু বিন্দুতে। ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2GH, ইউ যেটা এখান থেকে পড়তেছিল আদি বেগ ছিল 0 প্লাস 2 গুণন জি এর মান 9.8 গুণন উচ্চতা কি উপর থেকে নিচ পুরোটা, তার পুরোটা মানে 60 সেন্টিমিটার, এর মান অর্থ হলো 0.6। তাহলে এই ক্ষেত্রে তোমার আসতেছে কত 2 গুণন 9.8 গুণন তারপর ওইটা তোমার 0.6, তাহলে এখানে আসতেছে তোমার হলো 11.76। ওকে, তো এবার মোট শক্তি বের করি। অতএব মোট শক্তি ইসি সমান সমান ইকে প্লাস ইপি। ইকে সূত্র হলো হাফ ইন্টু এম ভি স্কোয়ার প্লাস ইকে সূত্র হলো এম জি এইচ। এই এস মানে মাটি থেকে কত উচ্চতায় আছে, হাফ ইন্টু এম এর মান হলো 10 ইন্টু ভি, ভি এর মান হলো তোমার কত, ভি স্কোয়ারের মান হলো 11.76 প্লাস এম এর মান 10, জি এর মান 9.8, উচ্চতা মাটিতে কত উচ্চতা আছে, সি বিন্দু তো মাটিতেই, তার মানে কোনো উচ্চতা নেই, তাই 0। তো 0-র ক্যালকুলেশন বাদ দিয়ে এই ক্যালকুলেশনটুকু আগে করি। গুণন 11.8-এর সাথে গুণন হলো 10 গুণন 0.5, তাহলে ক্যালকুলেশন করলে আসতেছিল 58.8, মানে আমার ওই খ নাম্বার করতে মানে বি বিন্দুর ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে 58.8, ঠিক আছে? তো দেখো এ বিন্দুতে মিলছে, সি বিন্দুতে মিলছে, মিলে নেই কোন বিন্দুতে, বি বিন্দুতে। আমি বি বিন্দু আরেকবার করতেছি, ঠিক আছে? বি বিন্দুতে মিলে নেই কে, তো এটা আমার হয়েছে, আমি বি বিন্দুটা আরেকবার করি, কারণ বি বিন্দু না মিলার তো কোনো কারণই নেই। আচ্ছা, আমি বি বিন্দুর ক্ষেত্রে আরেকবার করতেছি। বি বিন্দু কোনটা, এইটা, যেটা এখান থেকে এখানকার দূরত্ব যদি বলি এ বি, এ বির মান তো আছে এত ভাগের এত ভাগ। আচ্ছা হইল 2 গুণন 9.8 গুণন 0.2, ক্যালকুলেশন করলে 2 গুণন, অনেক ক্ষেত্রে হয় যে কি আমাদের ক্যালকুলেশনে ভুল হয় বা ক্যালকুলেশন করতে ভুল হয়, তো ওই জিনিসটা ঠিক করতে হয়। গুণন 0.2 দিচ্ছি 0.2, তাহলে এখানে আমার ক্যালকুলেশন আসতেছে হলো
ওই দেখো এখানেই সমস্যা হয়ে গেছিলো 9.8। অতএব টোটাল শক্তি ইবি সমান সমান হলো ইকে প্লাস হাফ ইকে প্লাস ইপি। ইকের সূত্র হলো হাফ ইন্টু এম ভি স্কোয়ার প্লাস ইপির সূত্র হলো এম জি এইচ। এখানে হলো হাফ ইন্টু এম এর মান 10 ইন্টু ভি স্কোয়ার মান হলো 3.92 প্লাস এম এর মান হলো 10 গুণন 9.8 গুণন এইচ মানে উচ্চতা। উচ্চতা বলতে এটা মাটিতে কত উচ্চতা আছে 0.4 যেমনটা আগে করছিলাম। এখন আমি সেমি কাজ করতেছি, জাস্ট আমি ক্যালকুলেশনটা চেক করতেছি। মেবি আমার আগের ক্যালকুলেশন মনে হয় ভুল গেছে, যার কারণে ওইটা মিলে নেই। কারণ এটা মনে রাখবো যে প্রশ্ন 100% মিলবে, মিলতেই হবে। এখানে হচ্ছে 18 হয়েছিল, এবার এসে কত 19.6, এবার এসে সঠিক 19.6। অ্যান্ড এইটা ছিল কত, এটাকে আমি আরেকবার করতেছি 10 গুণন 9.8 গুণন 0.4, তাহলে আসতেছে তোমার হলো এটা আগেরটাই আসতেছে 39.2। এবার তুমি এটার সাথে ওটা যোগ দাও, যোগ 19.6, তাহলে উত্তর হলো 58, একবারে কারেক্ট। তাহলে হলো 58.8। যেমনটা আমি বললাম, যদি আমরা কিছু মিস্টেক করি আমরা বুঝতে পারবো যে আমরা কী মিস্টেক করছি, কেননা শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা। উত্তর 100% শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে তিনটাতেই মোট শক্তি সমান হতে হবে। যদি না হয়, হয় তুমি ভুল করছো, নাহলে প্রশ্ন ভুল করছে, বাট হবে এটা 100%। তো প্রশ্নকে ভুল বলে ছেড়ে দিয়ে আসা যাবে না। যেমনটা আমি এখানে প্রথম যেই করছিলাম, হয়তো আমার কোনো ক্যালকুলেশনের মিস্টেক গেছিলো, যার কারণে এখানে মেলে নেই। তো এইখানে আমি যদি বলতে প্রশ্ন ভুল, যদি টাইপার বদলে সাহেবের টাইপিং করছে উল্টাপাল্টা, বাট অ্যাকচুয়ালি যে বিষয়টা যে প্রশ্ন ভুল বলে ছেড়ে দিয়ে আসা যাবে না। যতক্ষণ তোমার পক্ষে সম্ভব তুমি এটা করে আসবা। কথা ক্লিয়ার? ওকে, তো এটা গেছে। তারপরে এসো, এরপরে হলো ক্ষমতা ও কর্মদক্ষতা। এই জন্য তোমাকে নর্মালি সূত্র জানতে হবে। ক্ষমতার যে সূত্রটা, ক্ষমতা পি সমান সমান হলো ডাব্লিউটি। আরেকটা সূত্র আছে, সেটা হলো এমজিএস, মানে ডাব্লিউ সূত্র এমজিএস আর নিচেরটা টি। ওকে, এটা হলো ক্ষমতার সূত্র। আর কর্মদক্ষতার সূত্র হলো ইটা সমান সমান পি বাই পি ড্যাশ গুণন 100%। হয়েছে? তো এই দুটো সূত্র তোমাকে জানতে হবে। এইবার কথা হলো, এর মধ্যে বেশ কিছু জিনিস আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এর পরে যে প্রশ্নটা আছে, অর্থাৎ হলো ওইটা না, কোথায় গেল ওইটা, শেষে মানে সৃজনশীল আকারে আছে, সমস্যা নেই। মানে ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই যে লাস্টে দুটো সৃজনশীল দিছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর তো বাকি দুটো ইম্পর্টেন্ট করলামই। তো ধরো এই দুটো সূত্র। তো এবার আসি আমি একটু কাজ করি। পরিচয় বলো। পি হলো ক্ষমতা, আর পি ড্যাশ হলো, মানে পি হলো কার্যকর ক্ষমতা। আমি এখানে সূত্রের পরিচয়গুলো লিখে দিচ্ছি, কারণ পরিচয় ছাড়া তার হবে না। যেখানে পি হলো কার্যকর ক্ষমতা, আর পি ড্যাশ হলো ইঞ্জিনের মোট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা, ইঞ্জিনকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয় ক্ষমতা। আর তো কিছু নেই, কি আর তো বাকি জানোই। এ হলো পরিচয়। তো এবার চলো ফার্স্টে এই ম্যাথ দিয়ে শুরু করি। ক্ষমতা কাকে বলে? কাজ করার সামর্থ্যের হারকে ক্ষমতা বলে, কারণ টি দ্বারা ভাগ আছে, টি দ্বারা ভাগ থাকার মানে হার। তাহলে কাজ করার হারকে ক্ষমতা বলে। এখানে বলা হচ্ছে ওয়াট দেওয়া আছে, মানে এটা হলো তোমার অ্যাকচুয়ালি ক্ষমতা, কারণ ক্ষমতার একক হলো ডাব্লিউ বা ওয়াট, ঠিক আছে? ওকে, তো এখানে আমি আসি। এখানে প্রথম বলছে 1000 ওয়াট এর একটি মোটর, মানে এই মোটরের টোটাল ক্ষমতা হলো 1000। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি ড্যাশ সমান হলো 1000 ওয়াট। ব্যবহার করে এত সেকেন্ডে, মানে কি সময়, টি সমান কত সেকেন্ড? 15 সেকেন্ড। এত কেজি পানি, তাহলে হলো কি ভর, বস্তুর ভর হলো 100 কেজি। বস্তুকে এত মিটার উপরে তোলে, তাহলে এইচ সমান হলো এত মিটার। তোলায় শক্তির অপচয় কত এবং কর্মদক্ষতা কত। এখন শক্তির অপচয় জানার জন্য তোমাকে জানতে হবে যে কি পরিমাণ শক্তি তুমি পাইছো। ইঞ্জিনের টোটাল ক্ষমতা দিচ্ছে তোমার কত? ইঞ্জিনের টোটাল ক্ষমতা দিচ্ছে 1000। এখন তোমাকে দেখতে হবে যে তুমি 1000 পাইছো কিনা। মানে এমন বিষয় যে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি এবং বাজার করতে পাঠাইছি, এবং বিষয় হলো
যে আমি আমার বললাম যে আমার কত টাকা অপচয় হয়েছে, তার জন্য আগে আমাকে জানতে হবে, তোমার থেকে বাজারের হিসাব নিতে হবে যে কত টাকার বাজার তুমি করছো, এবং আমার মোট টাকা থেকে বাজারের টাকা বাদ দিলে আমি বুঝতে পারবো যে তুমি কত টাকা মেরে দিছো। ঠিক আছে, তো এটাও সেম কোয়ালিটির হিসাব, যে আগে আমরা কার্যকর ক্ষমতা বাই করব, মানে কার্যকর ক্ষমতা পি, যার সূত্র হলো WAT, বাট এখানে যেহেতু ডাব্লিউ নেই তাহলে সূত্রটা হবে কি mgh/t। এম এর মান 100 গুণন জি এর মান 9.8, টি এইচ এর মান হলো 10 মিটার, টি বলতে 15 সেকেন্ড। এখন হিসাব করে দেখলি যে কতটুকু আছে, 100 গুণন 9.8 mgh, এইচ হলো তোমার 10 ভাগ 15, তাহলে হলো তোমার কত 653.33 ওয়াট। এখন তুমি হিসাব করো, তোমাকে আমি 1000 টাকা দিছি, তুমি 653 টাকার বাজার করছো, তাহলে কি অপচয় হয়েছে না? তাহলে অপচয় কি? অতএব অপচয় ক্ষমতা, অপচয় কত? টোটাল দেওয়া হয়েছিল 100 ওয়াট, 1000 ওয়াট, মাইনাস কাজ করছে হলো 653.33 ওয়াটের, তাহলে কত ওয়াট অপচয় হয়েছে? 1000 মাইনাস 53 এটা, তাহলে উত্তর আসতেছে হলো 346.66, 346 হবে, আরে ধর যা 346 পয়েন্ট কত 67 আসবে তোমাদের ক্যালকুলেটারে, 67 নিয়ে নিবা। তাহলে এত ওয়াটের অপচয় হলো, প্রথম প্রশ্ন তো শেষ। এরপর কর্মদক্ষতা নির্ণয় করো। কর্মদক্ষতার সূত্র কি? এটা সমান পি ড্যাশ, বা তোমার ক্ষেত্রে লেখা আছে পি/পি ড্যাশ গুণন 100%। তাহলে কর্মদক্ষতা আসো, কর্মদক্ষতা এটা সমান পি/পি ড্যাশ গুণন 100%। পি এর মান যদি বলি, পি এর মান তুমি পেয়েছো এটা 653.33, তাহলে পি এর মান হলো 653.33। আর পি ড্যাশ মানে মোট ইঞ্জিনের ক্ষমতা, যেটা হলো 1000 ওয়াট, তাহলে এটা হলো 1000 ওয়াট গুণন 100%। দেন ক্যালকুলেশন করি, এমনি 0 আমি 2 কাইটা 10 দ্বারা ভাগ দিলে আসবে হলো, তুমি ক্যালকুলেশন করে নাও 65.33%। ঠিক আছে, তার মানে কর্মদক্ষতা হলো 65.33% এই ইঞ্জিনের। এই তো এই প্রশ্নটা গেল, তারপর আগেই এরপর বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্ন উত্তর আমি আগেও দিচ্ছি তোমাদের সবাইকে, আশা করি তোমরা জানো। মোটামুটি আমাদের ক্লাস শেষ না, এখনো হলো মেনলি বহু নির্বাচনী প্রশ্ন করতে হবে এবং কি করতে হবে, সৃজনশীল প্রশ্ন। বাট আমার একটু পানি পিপাসা লাগছে, পানি খেতে পারলে একটু ভালো হয়। ঠিক আছে, একটা সেকেন্ড একটু ওয়েট করো, মেবি পানি কোথায় আছে ফ্রিজে, 1 সেকেন্ড। ঠিক আছে, আমি একটু পানিটা খেয়ে দেন করতেছি। তোমরা তখন যদি উত্তর করতে পারো উত্তর করো। খুব গরম, দেন গরমের ক্লাসগুলো নিচ্ছে, ঠান্ডা পানি খাই ফ্রিজ থেকে বাইকেরা। আরে খুল যা, গায়ে শক্তি নেই, মানে একটা কি সবসময় টিচার মানুষের একটা তুলনামূলক শক্তিটা কম থাকে, কারণ আমাদের সব কাজ ব্রেন্ডে থাকে, তো ব্রেন্ডের কারণে হয়তো হাতে শক্তি নেই। দেখি খুলি আমি কিছু একটা দিয়ে, একটা সেকেন্ড ওয়েট করা। ঠিক আছে, পানিটা খায় নি, বাপরে আরে খুললেই তো না, কি শক্ত। খুলতে যে বোতল ভেঙে ফেলাইছি, বোতলের অবস্থা কি হয়ে গেছে। ওকে, এটা উত্তর দিয়ে দাও, কাজের রাখা কোনটি? আসলে পানিটা সাইড নিয়ে বসা লাগলো, তো চলো এটা উত্তর করি। ফ্রিজে পানিটা থুয়ে দিচ্ছে, তোমাদের কোনো সমস্যা থাকলে আমি বলবা। ঠিক আছে, এমন কথা হলো যদি কোনো প্রবলেম হয় দেন এখানে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে বলতে পারো। তাও প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে এসে বলতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা
ওকে, চলো কলম থেকে চলে আসলাম, তো দেখার করিনি। তো প্রথম প্রশ্ন কি কই গেল? আচ্ছা, প্রথম প্রশ্ন হলো এটা, কাজের একক কোনটি? তো আমরা জানি কাজের একক জুল, কিছুক্ষণ আগেই বললাম। এছাড়াও কাজের বেশ কিছু একক আছে, তো মেন একক জুল। এরপরের প্রশ্ন যে 5 কেজি ভরের একটি বস্তুকে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার উপরে রাখা হলো, কোন অবস্থায় তার বিভব শক্তি সবচেয়ে বেশি? তুমি যদি খেয়াল করো, বিভব শক্তির যে সূত্র সেটা হলো ইপি, সূত্র কি mgh। এম আর জি এর মান তো নির্দিষ্ট, এইচ এর উপর নির্ভর করে। ধরো আমি যদি এইচ 2 দিই, এইচ যদি 2 দিই, তখন একরকম আসবে। ধরো আমি এম এর মান কত, আমি তোমাকে একটু দেখা দিচ্ছি, যদি এগুলো দেখার কিছুই নেই, ইজিলি উত্তর দেওয়া যায়। যে এম এর মান কত 2, বিভব শক্তির সূত্র হলো mgh। এম এর মান হলো 5, এখানে হলো এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর মান কত 20 সেন্টিমিটার। যদি আমি এটা ক্যালকুলেট করি 0.2 মিটার আসবে। তো সেই অনুসারে কত আসতেছে? তো আসলে আমি একটা বেসিক বুঝাই দিচ্ছি আপাতত, তারপর তোমাকে দেখাচ্ছি, কারণ এই এমসি করার সময় তার এত আমরা ধান্দা পাবো না, তো আমি একটা ট্রিকলি তোমাকে দেখা দিচ্ছি। আচ্ছা, 0.2 ক্যালকুলেশন করলে আসতেছে হলো কত 9.8। আচ্ছা, এখন আমি এই মানটা চেঞ্জ করে, এটা ছিল আমি এরপরে এটা দেবো, এটা দিলে কত আসে? তখন আসবে এটা 0.3। তো 0.3 দিলে কত আসবে? তো আমি এটা উপরে যাব, উপরে যাও, আরে জানা তোর 5 গুণন 9.8 গুণন 0.3, তখন কি আসতেছে? তখন আসতেছে 14 পয়েন্ট এত। তো আগে ছিল এইটা, তারপরে আসতেছে কত 14.7। তুমি যদি দেখো যে উচ্চতা তুমি বাড়াবা, যত বাড়াবা তোমার মান কিন্তু তত বেশি আসবে, উচ্চতা যত বাড়াবা তত মান বেশি আসবে। তো বিষয় এরকমই, যদি যত উপর থেকে ফালাবা ওর বিভব শক্তিও তত বেশি, ওর গতিশক্তিও তত বেশি, ঠিক আছে? মানে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই বেশি, কারণ উপর থেকে নিচে পড়তে হবে। তো যদি একবার মাটিতে পড়ে তাহলে অনেক জোরে পড়বে, উপরে থেকে নিচে ফেলালে অনেক জোরে পড়ে, তো তখন এটা কি হয়, এটা অত বেশি গতিশীল হয়ে যায়। আর যদি বেশি উচ্চতায় নাও, তখন সূত্র অনুসারে বিভব শক্তিরও কি এইচ এর মান যত বেশি হবে, বিভব শক্তির মান কি হবে তত বেশি। বুঝা গেল কি? এই জন্য সর্বোচ্চ মানে উদ্দীপকের যে অপশনটা সবচেয়ে বেশি দেখবে ওটা। যেমন এখানে দেওয়া ছিল 350 সেন্টিমিটার, আর 350 সেন্টিমিটারে যদি আমি মিটার করি তাহলে আসবে হলো 35 মিটার। 35 তো অপশনেই নেই। কোন বোকারে মানে প্রশ্ন টাইপিং করছে কোন বোকা? তুমি হিসাব করো, সবচেয়ে বেশি হলো 335 সেন্টিমিটার, তাহলে অপশন হয়তো 335 দে, না হলে তো মানে মিটারেই দে, তো সেন্টিমিটারই দিছে। বাট দেখো অপশনগুলো দেখে এমনি দিছে, বোকা কোথাকার, মানে টাইপার মাস্টারের আজকে খবর আছে। তো এটার মেন উত্তর হবে সবচেয়ে বড় যেটা 350 সেন্টিমিটার, ঠিক আছে? আর যদি টাইপিং মিস্টেক করে সেক্ষেত্রে একটু ঠিক করে নিবা। এরপরে প্রশ্ন আসো, বলা হয়েছে একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? তো আমি কিছুক্ষণ আগে এটা বলছিলাম যে একটা স্প্রিংকে যখন তুমি টান টান করবা বা করবা, তখন এর মধ্যে কি কোন শক্তি জমা থাকে? এটাকে আমরা বলি হলো বিভব শক্তি। একটা স্প্রিংয়ের মধ্যে যখন কোনো কিছু থাকে এটাকে আমরা কি বলি, বা কোনো কিছুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে আমরা বলি বিভব শক্তি। দেন এখানে কিছু প্রশ্ন আছে, আমি যদি খেয়াল করি এটা বেগ এবং এটা সময়। প্রশ্নে বলছে যে এই চিত্রে যে চিত্রটা আছে, রেখার কোন অংশে গতিশক্তি সময়ের বর্গের সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক বিষয়টা এরকম যে তোমার কি বলা হয়েছে, গতিশক্তি মানে কে, এটা হলো সমানুপাতিক কার? সময়ের বর্গের, মানে কে স্কোয়ার। সময়ের বর্গের সমানুপাতিক বৃদ্ধি পায় মানে একই হারে বাড়তে থাকে। তুমি যদি দেখো এখানে দেখো একই হারে বাড়তে আছে খারাপ হবে, তারপর বেগের কোনো পরিবর্তন হয় নাই, তারপরে একই হারে কমতে আছে, তার মানে একই হারে বৃদ্ধিছে এতটুকু, এখান থেকে এই অংশটুকু একই হারে বাড়ছে, তাহলে উত্তর হবে কি ও এই অংশ একই হারে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাই এটা হলো সময়ের বর্গের সমানুপাতিক বৃদ্ধি পায়। তারপরে সর্বোচ্চ গতিশক্তি কত? এখন গতিশক্তির সূত্র হলো হাফ এমভি স্কোয়ার, যার বেগ সর্বোচ্চ ওই জায়গাটাই হলো তোমার কি সর্বোচ্চ গতিশক্তি। তো সবচেয়ে বড় বেগ কোথায়? এ বিন্দুতে বা বি বিন্দুতে, এখানে সবচেয়ে বেশি বেগ হলো কত 10, তাই না? তাহলে এখানে সবচেয়ে বেশি বেগ হলো 10, তাহলে আমি 10 হিসাব করলে হয়ে যাবে। গতিশক্তির সূত্র হলো ইকে সমান হাফ ইন্টু এমভি স্কোয়ার, হাফ ইন্টু এম। কারেন্ট চলে গেল। তো আজকের ক্লাসটা এতটুকুই, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।